मीडिया में आई खबरों पर प्रतिक्रिया दी है। सोमवार को मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने पूर्व मुख्यमंत्री की प्रतिक्रिया के जवाब में यह बात कही। মানে দেখা যায় অনেকের বক্তব্য শুনি যে আবার নাকি এখানে টেররিস্টদের মানে উত্থান হচ্ছে। এগুলো আমরা ইমিডিয়েটলি ওইদিকে আমাদের নজর আছে, আমরা মুখে না কাজে করি এবং সেখানে আমাদের যারা আরক্ষা দপ্তরে আছে অ্যাড্রেস করেছে, যা যা করার করছে। এখানে কোনো অবস্থায় এগুলোকে আমরা যাতে বাড়তে না পারে সেই ব্যবস্থা আমরা করব। मंगलवार को जब स्थानीय लोगों ने सरकारी काम में इस्तेमाल होने वाले लाखों रुपए पत्थर की चोरी होते हुए देखी तो स्थानीय लोगों ने कोयलाशहर पुलिस स्टेशन को सूचित किया। सूचना मिलने पर पुलिस मौके पर पहुंची और दोनों वाहनों के ड्राइवर्स को अरेस्ट कर थाने ले गई। 26 जनवरी 2017 को तत्कालीन राज्य मंत्री तपन चक्रवर्ती ने कैलाशहर क्षेत्र में भारत बांग्लादेश अंतर्राष्ट्रीय सीमा पर एकीकृत विकास परिसर के निर्माण की आधारशिला रखी थी। इस काम के लिए करीब 17 करोड़ रुपए आवंटित किए गए थे। शिलान्यास के बाद संबंधित ठेकेदार ने करीब 2 लाख रुपए के पत्थर वहां लगाए थे। उस समय बांग्लादेश पुलिस की आपत्ति के कारण इंटीग्रेटेड डेवलपमेंट कॉम्प्लेक्स का निर्माण करीब 8 साल से रुका हुआ है। काम बंद होने के बावजूद ठेकेदार हमेशा की तरह पत्थर वहीं छोड़ जाया करते थे। सोमवार दोपहर को एक अज्ञात व्यक्ति इन पत्थरों को गाड़ी में चुरा ले गया और इसकी जानकारी स्थानीय लोगों को हो गई। चोरी की घटना को देखने के बाद क्षेत्र के निवासियों ने कैलाशहर पुलिस स्टेशन में एक लिखित शिकायत दर्ज की और जांच के अधीन घटना में शामिल लोगों की तत्काल गिरफ्तारी और सजा के लिए आवेदन किया। বর্ডারের পাশে আমাদের সরকারি পাথর ছিল, তো এখানে কে বা কারা ওই পাথরগুলো চুরি করে নিয়েছিল, তো তার জন্য এখানে গাড়ি আটক করা হয়েছে থানাতে, তো ড্রাইভার অ্যারেস্ট করা হয়েছে এখানে। তো তার জন্য আমরা এলাকাবাসী, আমরা কৈলাসহরের এলাকাবাসী আমরা সবাই মিলে একটি এফআইআর ওসির কাছে আমরা প্রদান করেছি। कैलाशहर थाना प्रभारी सुकांतो सेन चौधरी ने बताया कि स्थानीय लोगों से शिकायत मिलने के बाद पुलिस मौके पर पहुंची और पत्थर चोरी की सच को जानने के लिए मौके से पत्थर चोरी में प्रयुक्त ड्रोजर और ट्रिपर गाड़ी को जब्त कर थाने ले गई। आरकेआई स्कूलेर जे ग्राउंड एटार पाशे किछु पाथर राखा छिलो अनेक आगे থেকেই। এখান থেকে জনৈক লোক, অপরিচিত লোক কিছু পাথর এখান থেকে নিয়ে যাচ্ছে বলে এই খবর আমরা ভেরিফিকেশন করতে যাই। ভেরিফিকেশন করতে গিয়ে আমরা ওই স্থান থেকে একটা জেসিবি গাড়ি এবং একটা ট্রিপার গাড়ি যেগুলো এখানে দাঁড়ানো ছিল, তো ওই গাড়ির ড্রাইভারও ছিল, ওদেরকে জিজ্ঞাসা করতে গিয়ে আমরা কোনো সদুত্তর না পাওয়াতে আমরা দুটোটা গাড়ি থানার কাস্টডিতে এনেছি এনকোয়ারি করার সাপেক্ষে। स्थानीय सूत्रों के मुताबिक पत्थर चोरी के पीछे सत्ताधारी पार्टी के कुछ प्रभावशाली लोगों का हाथ है। हालांकि इस चोरी से पूरे इलाके में सनसनी फैल गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। बाकी की न्यूज अपडेट्स के लिए देखते रहिए न्यूज नाउ। शुभ रात्रि। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811888888 180030900309 এই নম্বরে। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হল এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
সুখবর, আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিন, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811888888, 180030900309 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। জঙ্গি আনাগোনার বিষয়টি নজরে রয়েছে রাজ্য সরকারের। এক্ষেত্রে যা যা করার তা করছে রাজ্যের আরক্ষা দপ্তর। মুখে নয়, কাজে বিশ্বাস করে সরকার। সোমবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে কাঞ্চনপুরে জঙ্গি আনাগোনার বিষয়ে সংবাদ মাধ্যমের খবরের উপর প্রতিক্রিয়া দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার জবাবে এই কথাগুলো জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক। মানে দেখা যায় অনেকের বক্তব্য শুনি যে আবার নাকি এখানে টেররিস্টদের মানে উত্থান হচ্ছে। এইগুলো আমরা ইমিডিয়েটলি ওইদিকে আমাদের নজর আছে, আমরা মুখে না কাজে করি এবং সেখানে আমাদের যারা আরক্ষা দপ্তরে আছে অ্যাড্রেস করেছে, যা যা করার করছে। এখানে কোনো অবস্থায় এগুলোকে আমরা যাতে বাড়তে না পারে সেই ব্যবস্থা আমরা করব। রাজ্যে কিডনির পর এবার লিভার এবং বোন মেরু ট্রান্সপ্লান্টের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। চ্যালেঞ্জ হিসেবে নিলে সবই সম্ভব। সোমবার আগরতলা সরকারি নার্সিং কলেজের ছাত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সফল ট্রান্সপ্লান্টের পর এবার লিভার এবং বোন মেরু ট্রান্সপ্লান্টের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সোমবার আগরতলা সরকারি নার্সিং কলেজের ছাত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে এইমস এর ধাঁচে হাসপাতাল গড়ে তোলার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এইমস এর জন্য বলেছি, এবারও আমি গেলাম, একদিনের জন্য আমি গিয়েছিলাম, সেখানে আমি দাবি রেখেছি এইমস এর জন্য। ডেন্টাল কলেজ করার জন্য আমি কয়েকবার চেষ্টা করেছি নানাভাবে, কিন্তু শেষ পর্যন্ত ডেন্টাল কলেজও হয়ে গেল, এখানে নার্সিং কলেজ হলো। কিডনি ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে কোনোদিন সম্ভব, কোনোদিন ভাবেনি কেউ। কিডনি ট্রান্সপ্লান্ট দুটো পেশেন্ট হয়ে গেল এবং তারা যারা দিয়েছেন তারাও ভালো আছেন, যাদের প্রতিস্থাপন করা হয়েছে তারাও ভালো আছেন। সেদিন দেখলাম আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বললেন যে লিভার ট্রান্সপ্লান্টেরও এখন এখানে ব্যবস্থা মানে সুবিধা হয়তো আগামী দিনে হবে। এবং আমি কিং জর্জ মেডিকেল কলেজে আমাকে কোনো কারণে আমার যেতে হয়েছে, সেখানকার এখন আগে ছিল আমাদের কেজিএমসি কিং জর্জ মেডিকেল কলেজ, এখন ইউনিভার্সিটি হয়ে গেছে।
সেই ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, উনি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেন, সারা পৃথিবীর মধ্যে ওনার নাম। তো ওনাকে আমি বলেছি যে আপনি ত্রিপুরাতে আসুন, উনি এক কথায় রাজি। বর্তমানে সার্বিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে রাজ্য। দেশের তৃতীয় বৃহত্তম ইন্টারনেট গেটওয়ে ত্রিপুরা। রেলওয়ে, এয়ারওয়ের পর এবার ওয়াটারওয়েও হচ্ছে ত্রিপুরায়। এনইসির পূর্ণাঙ্গ অধিবেশন আবারও একবার আগরতলাতেই অনুষ্ঠিত করার দাবি করছেন অন্যান্য রাজ্যের রাজ্যপালরা। অর্থাৎ যে কোনো বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিলে সবই সম্ভব বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হাইওয়ে থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, আমাদের বোম্বে এবং চেন্নাইয়ের পরে থার্ড পজিশনে, আমাদের তৃতীয় নম্বরে কিন্তু আমরা এই ত্রিপুরার মানে এই ইন্টারনেট। তো মানে রেলওয়ে হয়ে গেছে, এয়ারওয়ে হয়ে গেছে, ওয়াটারওয়েজও আগামী দিন যদি হয়, তো আমরা যেটা বলি কথায় না, ভাবতে হবে, কিন্তু চিত্রটা বুঝতে হবে, ত্রিপুরার ম্যাপটা বুঝতে হবে, নর্থ ইস্টের ম্যাপটা বুঝতে হবে। আমাদের ত্রিপুরাতে সবাই ভাবছিল যে 72nd এবার যে আমরা অষ্টলক্ষ্মীর যে প্ল্যানারি সেশন করলাম, অনেকে ভেবেছে ত্রিপুরাতে সম্ভব নয়, আসামে হবে বা মেঘালয়ে হবে। আমি গেছি সেখানে, মুখ্যমন্ত্রীরা, গভর্নররা, এইবার গভর্নররা এসে বারবার বলে গেছে যে ত্রিপুরাতেই যেন নেক্সট টাইম হয়, বারবার যেন ত্রিপুরাতেই হয়, এইরকম ব্যবস্থা আমরা করেছি। আমরা যখন জি নেটের সময় সায়েন্স 20 আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছে, সেখানেও আমরা পারি, সেটা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে যদি নেই তো পারবো না কোনটা। 1950 সালে রাজ্যে যাত্রা শুরু করে ত্রিপুরা সরকারি নার্সিং ইনস্টিটিউট। 1994 সালে নার্সিং কাউন্সিলের অধীনে আসে এই নার্সিং কলেজ। 2005 সালে জিবিতে অন্তর্ভুক্ত হয় ত্রিপুরা সরকারি নার্সিং কলেজ। 2024 সালে বিএসসি নার্সিং এর প্রথম ব্যাচে ছাত্রী সংখ্যা ছিল 48 জন। 2024 ও 25 সালে এই কোর্সে দ্বিতীয় ব্যাচে ছাত্রী সংখ্যা 49 জন। রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক এবং চিকিৎসা কর্মীর ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মধ্যপ্রদেশের ভোপালে 3 থেকে 6 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস রাজ্য থেকে 10 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের গবেষণামূলক প্রকল্প উপস্থাপন করে। প্রসঙ্গত, মহকুমা ও রাজ্য স্তরে অংশগ্রহণকারী নির্বাচিত 10 থেকে 17 বছর বয়সী প্রতিনিধিরা জাতীয় স্তরের জন্য নির্বাচিত হয়েছে। শিশুরা তাদের নির্বাচিত প্রকল্পের বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান, বিশ্লেষণ ও ফলাফল নিয়ে বিস্তৃত আলোচনা বিচারকদের সামনে উপস্থাপন করে। এ সম্পর্কে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্য কোঅর্ডিনেটর পান্না চক্রবর্তী। National level program of Children's Science Congress of 31st National Children's Science Congress. From Tripura, 10 students and 5 guide teachers have come, and this National Children's Science Congress in the state level, this is organized by the Tripura Science Forum under the leadership of State Coordinator Mrs. Panna Chakraborty, and Tripura is playing a vital role from 1993 in this Science Congress, and it's a great opportunity for the students of Tripura to inculcate their skills in and innovation in the field of science and technology. So here in this গত 3রা জানুয়ারি জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং। 6 জানুয়ারি ছিল সমাপ্তি পর্ব। রাজ্যের ছাত্রছাত্রীদের সঙ্গে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ করেছেন রাজ্য কোঅর্ডিনেটর তথা ত্রিপুরা সায়েন্স ফোরামের সচিব পান্না চক্রবর্তী ও একাডেমিক কোঅর্ডিনেটর রামধন দে। এছাড়াও গাইড শিক্ষক ও শিক্ষিকা হিসেবে ছিলেন দেবদাস রায় দে, বিশ্বজিৎ ঘোষ এবং বিদিশা মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2014 সাল পর্যন্ত দেশের রেল লাইনের মাত্র 35% বিদ্যুতায়ন করা হয়েছিল। বর্তমানে দেশের 100% রেল লাইনে হয়েছে বিদ্যুতায়ন। এছাড়া গত 10 বছরে 30,000 কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা হয়েছে বলেও সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার জম্মু নতুন রেলওয়ে বিভাগ এবং তেলেঙ্গানার চার্লাপল্লী নতুন টার্মিনাল স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ইস্ট কোস্ট রেলওয়ের রায়গড় রেলওয়ে ডিভিশন ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। গত 10 বছরে রেল যোগাযোগ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। 2014 সাল পর্যন্ত দেশের রেল লাইনের মাত্র 35% হয়েছিল বিদ্যুতায়ন। আজ আমরা গোটা দেশের রেল লাইনের 100% বিদ্যুতায়নের কাছাকাছি। গত 10 বছরে 30,000 কিলোমিটারেরও বেশি নতুন রেলপথ স্থাপন করা হয়েছে গোটা দেশে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
पिछले 10 वर्षों में रेल कनेक्टिविटी का भी अद्भुत विस्तार हुआ है। 2014 तक देश में सिर्फ 35% रेल लाइनों का इलेक्ट्रिफिकेशन हुआ था। आज भारत रेल लाइनों के 100% इलेक्ट्रिफिकेशन के करीब है। हमने रेलवे की रीच को भी लगातार एक्सपांड किया है। बीते 10 वर्षों में 30,000 किलोमीटर से ज्यादा नए रेलवे ट्रैक बिछाए गए हैं। सैकड़ों रोड ओवर ब्रिज और रोड अंडर ब्रिज का निर्माण किया गया है। अब ब्रॉडगेज लाइनों पर मानव रहित क्रॉसिंग्स खत्म हो चुकी हैं। इससे दुर्घटनाएं भी कम हुई हैं और यात्रियों की सुरक्षा भी बढ़ी है। देश में डेडिकेटेड फ्रेट कॉरिडोर जैसे आधुनिक रेल नेटवर्क का काम भी तेजी से पूरा हो रहा है। ये स्पेशल कॉरिडोर बनने से सामान्य ट्रैक पर दबाव कम होगा। গত এক দশক ভারতীয় রেলের ঐতিহাসিক পরিবর্তন হয়েছে। পরিবর্তন এসেছে রেলের পরিকাঠামোগত ভাবে, এতে পাল্টেছে দেশ এবং মনোবলও বেড়েছে দেশবাসীর বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের উন্নয়নকে 4টি প্যারামিটারে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। প্রথমত রেলের অবকাঠামোর আধুনিকীকরণ, দ্বিতীয়ত রেল যাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা, তৃতীয়ত দেশের প্রতিটি কোণের রেলপথের সংযোগ এবং চতুর্থত রেল থেকে কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পের সহায়তা, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় রেল যোগাযোগ ব্যবস্থায় জম্মু ও কাশ্মীরের এই অন্তর্ভুক্তি ভারতীয় রেলকে দক্ষতা, গতি ও যাত্রী পরিষেবা প্রদানের প্রশ্নে অনেকটাই এগিয়ে দিল, যা আগামী দিনে ভারতীয় রেলের পক্ষে বিশ্বমানের নেতৃত্ব প্রদানের পথে একটি স্মরণীয় পদক্ষেপ হয়ে থাকবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রকাশ্য দিবালোকে সরকারি কাজে ব্যবহৃত লক্ষ লক্ষ টাকার পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার এলাকাবাসীর নজরে পড়লে স্থানীয় কৈলাসহর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়। এই মর্মে এলাকাবাসীর পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। কৈলাসহর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মাণের জন্য 2017 সালের 26শে জানুয়ারি শিলান্যাস করেছিলেন রাজ্য সরকারের তৎকালীন মন্ত্রী তপন চক্রবর্তী। এই কাজের জন্য প্রায় 17 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। শিলান্যাসের পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরু করার পূর্বে সীমান্তের পাশে শহরের RKI স্কুলের মাঠে প্রায় 1 কোটি টাকার পাথর রেখেছিলেন। সেই সময় বাংলাদেশ পুলিশের তরফ থেকে এই কাজে আপত্তি জানানোর ফলে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজ প্রায় 8 বছর যাবৎ বন্ধ হয়ে রয়েছে। কাজ বন্ধ থাকলেও ঠিকাদার পাথরগুলো যথারীতি সেখানে রেখে দিয়েছিলেন। সোমবার দুপুরে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই পাথরগুলো গাড়িতে করে চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। চুরির ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসীর পক্ষ থেকে এই ব্যাপারে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আবেদন জানানো হয়। এখানে বর্ডারের পাশে আমাদের সরকারি পাথর ছিল, তো এখানে কে বা কারা ওই পাথরগুলো চুরি করে নিয়েছিল, তো তার জন্য এখানে গাড়ি আটক করা হয়েছে থানাতে, তো ড্রাইভার অ্যারেস্ট করা হয়েছে এখানে। তো তার জন্য আমরা এলাকাবাসী, আমরা কৈলাসহরের এলাকাবাসী আমরা সবাই মিলে একটি FIR ওসির কাছে আমরা প্রদান করেছি। এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথর চুরির সত্যতা যাচাই করে ঘটনাস্থল থেকে পাথর চুরির কাজে ব্যবহৃত একটি ড্রোজার ও ট্রিপার গাড়ি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী। RKI স্কুলের যে গ্রাউন্ড, এটার পাশে কিছু পাথর রাখা ছিল অনেক আগে থেকেই। এখান থেকে জনৈক লোক, অপরিচিত লোক কিছু পাথর এখান থেকে নিয়ে যাচ্ছে বলে এই খবর আমরা ভেরিফিকেশন করতে যাই। ভেরিফিকেশন করতে গিয়ে আমরা ওই স্থান থেকে একটা জেসিবি গাড়ি এবং একটা ট্রিপার গাড়ি, যেগুলো এখানে দাঁড়ানো ছিল, তো ওই গাড়ির ড্রাইভারও ছিল। ওদেরকে জিজ্ঞাসা করতে গিয়ে আমরা কোনো সদুত্তর না পাওয়াতে আমরা দুটোটা গাড়ি থানার কাস্টডিতে এনেছি
এনকোয়ারি করার সাপেক্ষে। পাথর চুরি কাণ্ডের পেছনে শাসক দলের কিছু প্রভাবশালী ব্যক্তির প্রচ্ছন্ন মদত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে এই চুরি কাণ্ডের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গিরিবাসীদের জলের জন্য সংগ্রাম হয়তো চিরকালীন। তাদের পানীয় জলের ব্যবস্থাপনা করার লোক দেখানো ও মন্ত্রী আমলাদের বড় বড় ঢাক পেটানো কথা শুধু কথাই রয়ে গেল। কিন্তু বাস্তবে রাজ্যের পাহাড়ি অঞ্চলের মানুষদের কঠিন থেকে কঠিনতম সমস্যার সম্মুখীন হয়েও এক ফোঁটা জলের জন্য সংগ্রাম করতে হয় নিরন্তর। এমনই এক করুণ দৃশ্য দেখা গেছে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ৮ ব্লকের অধীন ১৮ মোড়া পাহাড়ের পাদদেশে NH-8 সড়কের ৪৫ মাইল এলাকায়। গিরিবাসীদের কেবলমাত্র বেঁচে থাকার তাগিদে রাস্তার পাশে জমে থাকা নোংরা আবর্জনা মিশ্রিত জল সংগ্রহ করার করুণ দৃশ্য দেখে গা শিউরে ওঠে। আর শুধুমাত্র একটাই প্রশ্ন মনে জেগে ওঠে, জীবনে বেঁচে থাকার জন্য জল সংগ্রহের লড়াইয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কত সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে। এদের বেঁচে থাকার লড়াই কি কোনোদিনও শেষ হবে না? এদের দুঃখ মোচন করার জন্য কি কেউ এগিয়ে আসবে না? রাজ্যের সর্বত্র উন্নয়ন ঊর্ধ্বমুখী হলেও রাজ্যের পাহাড়ি এলাকায় পা রাখলেই জনজাতিদের জলের জন্য চাতক পাখির মতো হাহাকারে করুণ দৃশ্য দেখতে পাওয়া যায়। প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীদের জলের জন্য সংগ্রামের ইতিহাস কি চিরন্তনই থেকে যাবে, নাকি রাজ্য সরকার তাদের জন্য কিছু করার চিন্তা ভাবনা করছেন? এ নিয়ে প্রশ্ন থেকে যায় গিরিবাসীদের মনে। তবে এখনো তাদের স্বচ্ছ পানীয় জলের স্বপ্ন পূরণে সরকারের সজাগ দৃষ্টির প্রতি আশায় বুক বেঁধে রয়েছেন প্রত্যন্ত অঞ্চলের জনজাতিরা। গত 31শে ডিসেম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অধীন ৪ নম্বর ওয়ার্ডে একটি স্টিল ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শনের সময় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন ইঞ্জিনিয়ার অভিপাল। ঘটনার পর ইঞ্জিনিয়ার অভিপাল ধর্মনগর আরক্ষা দপ্তরে ৪ জনের নামে মামলা দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আমির উদ্দিন, লংতরা বিবি, হাবিবা বেগম এবং সুবল দেবনাথ। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে ইঞ্জিনিয়ার সার্ভিস অফ ত্রিপুরা অ্যাসোসিয়েশন। রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশ সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন। নিন্দাজনক। আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা এফআইআর দাখিল করছি। অভিযুক্ত যারা আসলো তারা নাম দিয়ে আমরা এফআইআর করছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর, সুখবর, আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ের আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्ते, आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। भारत में चीन के HMPV वायरस का पता चला है। बेंगलुरु में एक बच्चे के शरीर में वायरस पाया गया। 8 महीने के बच्चे को हॉस्पिटल में भर्ती कराया गया है। चीन में फैले कोरोना वायरस से मिलते जुलते वायरस का पहला मामला भारत में सामने आया। भारत में पहला मामला ह्यूमन मेटा न्यूमो वायरस HMPV का बेंगलुरु में सामने आया है, जहां 8 महीने के बच्चे में यह वायरस पाया गया। हालांकि कर्नाटक स्वास्थ्य विभाग ने पुष्टि की है कि रक्त नमूनों का परीक्षण उनकी प्रयोगशाला में नहीं किया गया था। यह वायरस कोविड-19 जैसे लक्षण पैदा करता है, जैसे सर्दी, जुकाम, बुखार और खांसी, और छोटे बच्चों, विशेषकर 2 साल से कम उम्र के बच्चों पर ज्यादा असर डालता है। केंद्र सरकार ने आश्वासन दिया है कि मौसम में एक सामान्य वायरस है और HMPV पर निगरानी रखी जा रही है। वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन और अन्य देशों जैसे चीन में इसके मामलों की स्थिति पर ध्यान दिया जा रहा है। HMPV वायरस 2001 में नीदरलैंड में पहली बार पहचाना गया था। यह कोई नया वायरस नहीं है। पिछले साल भी चाइना में इसके फैलने की खबरें सामने आई थी। 2023 में यह वायरस नीदरलैंड, ब्रिटेन, फिनलैंड, ऑस्ट्रेलिया, कनाडा और अमेरिका जैसे देशों में पाया गया था और इसके लिए कोई एंटीवायरल दवा नहीं है। हालांकि अधिकतर मामलों में यह हल्का प्रभाव जरूर डालता है, इसलिए घर पर रहकर ही इसके लक्षणों को नियंत्रित किया जा सकता है, ऐसा विशेषज्ञ डॉक्टर्स ने बताया। WHO ने चाइना में HMPV वायरस के प्रकोप पर कोई अपडेट अभी तक जारी नहीं किया है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। 2014 तक देश की केवल 35% रेलवे लाइंस का इलेक्ट्रिफिकेशन किया गया था। वर्तमान में देश की 100% रेलवे लाइंस का इलेक्ट्रिफिकेशन किया जा चुका है। इसके अलावा प्रधानमंत्री नरेंद्र मोदी ने सोमवार को यह भी कहा कि पिछले 10 वर्षों में 30,000 किलोमीटर नई रेलवे लाइंस बिछाई गई है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सोमवार को जम्मू में नए रेलवे डिवीजन और तेलंगाना के चरलापल्ली में नए टर्मिनल स्टेशन का उद्घाटन किया। इस दिन प्रधानमंत्री ने ईस्ट कोस्ट रेलवे के रायगढ़ रेलवे डिवीजन भवन की आधारशिला भी रखी है। पिछले 10 वर्षों में रेल संचार में जबरदस्त विस्तार हुआ है। 2014 तक देश में केवल 35% इलेक्ट्रिफाइड रेलवे लाइंस थी। आज हम देश की रेलवे लाइंस के 100% विद्युतीकरण के एकदम करीब है। पिछले 10 वर्षों में 30,000 किलोमीटर के अधिक। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज ही के दिन कहा था कि देश भर में नई रेल लाइनें बिछाई गई हैं। पिछले 10 वर्षों में रेल कनेक्टिविटी का भी अद्भुत विस्तार हुआ है।
2014 तक আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিন।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর, সুখবর। আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811888888 180030900309 এই নম্বরে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। সুখবর, সুখবর আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর, সুখবর, আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিন, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 1888 1800 এই নম্বরে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনা। আমরা 12:10 দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিছু থেকে মানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না, কয়টা দোকান পুরা গেছে? না, এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান আছে, একটু ক্ষতি হয়েছে। আর পাশের একটা দোকান, তিনটে দোকান। কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ? হয়তো 8 ঘন্টা। এখন কি মানে পরিস্থিতি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন কয়টা গাড়ি আপনাদের এখানে? 3টা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে। টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? 3টা। আপনার নামটা? আনন্দ বর্মা, বাইরে। ধন্যবাদ।
দোষে দেবনাশীল মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে এই অগ্নিকাণ্ডটা শুনছি? কারণ এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কয়টা দোকান খোলা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না, কয়টা দোকান খোলা গেছে? না এখানে তো একটা তো দোকান খোলা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান একটু ক্ষতি হয়েছে, আর পাশের একটা দোকান, তিনটে দোকান। কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ আনতে? হয়তো আধা ঘন্টা। এখন কি মানে পরিস্থিতি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন কয়টা গাড়ি আপনাদের এখানে? তিনটা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে। টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? তিনটা। আপনার নামটা? আনন্দ বর্মা, বাইরে। ধন্যবাদ। আমরা 12টা দোষে দেবনাশীল মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে এই অগ্নিকাণ্ডটা শুনছি? কারণ এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কয়টা দোকান খোলা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না, কয়টা দোকান খোলা গেছে? না এখানে তো একটা তো দোকান খোলা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান একটু ক্ষতি হয়েছে, আর পাশের একটা দোকান, তিনটে দোকান। কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ আনতে? হয়তো আধা ঘন্টা। এখন কি মানে পরিস্থিতি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন কয়টা গাড়ি আপনাদের এখানে? তিনটা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে। টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? তিনটা। আপনার নামটা? আনন্দ বর্মা, বাইরে। ধন্যবাদ। আমরা 12টা দোষে
দেবনাশীল মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে এই অগ্নিকাণ্ডটা শুরু হয়েছে? না, এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না, কয়টা দোকান পুরা গেছে? না, এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান একটু ক্ষতি হয়েছে, আর পাশের একটা দোকান, তিনটে দোকান। কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ আনতে? হয়তো আধা ঘন্টা। এখন কি মানে পরিস্থিতি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন কয়টা গাড়ি আপনাদের এখানে? তিনটা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে। টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? তিনটা। আপনার নামটা? মোহাম্মদ বর্মা, ডিভিশনাল ফায়ার অফিসার। ধন্যবাদ। আমরা 12:10 দেবনাশীল মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে এই অগ্নিকাণ্ডটা শুরু হয়েছে? না, এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না, কয়টা দোকান পুরা গেছে? না, এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান একটু ক্ষতি হয়েছে, আর পাশের একটা দোকান, তিনটে দোকান। কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ আনতে? হয়তো আধা ঘন্টা। এখন কি মানে পরিস্থিতি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন কয়টা গাড়ি আপনাদের এখানে? তিনটা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে। টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? তিনটা। আপনার নামটা? মোহাম্মদ বর্মা, ডিভিশনাল ফায়ার অফিসার। ধন্যবাদ।
12:10 দেবনাথ মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে আমরা শুনছি না, এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না, কয়টা দোকান পুরা গেছে? না, এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান একটু ক্ষতি হয়েছে, আর পাশের একটা দোকান, 3টে দোকান। কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ আনতে? হয়তো 8 ঘন্টা। এখন কি মানে পরিস্থিতি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন কয়টা গাড়ি আপনাদের এখানে? 3টা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে। টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত? 3টা। আপনার নামটা? আনন্দ বর্মা, বিবেচনা বাইরে। ধন্যবাদ। সুখবর, সুখবর। আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 1888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর সুখবর আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিন, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 1800 এই নম্বরে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আমরা 12:10 দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে অগ্নিকাণ্ড শুনছি? মানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। হ্যাঁ হচ্ছে না, দোকান খোলা গেছে না এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টির দোকান একটু ক্ষতি হয়েছে, আর পাশের একটা দোকান, তিনটে দোকান। কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ? তো 8 ঘন্টা। এখন কি মানে পরিস্থিতি পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন কয়টা গাড়ি আপনাদের এখানে? 3টা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে। টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত? 3টা। আপনার নামটা? মহেন্দ্র বর্মা, ডিভিশনাল ফায়ার অফিসার। ধন্যবাদ।
আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0382। In the vice presidential elections in 2022 and the elections to the Rajya Sabha. Indeed a rare feat. With this, on dais, I would like to welcome the Honorable Chief Election Commissioner, Shri Rajiv Kumar Sir, and the Honorable Election Commissioners, Shri Gyanesh Kumar Sir and Dr. Sukhbir Singh Sandhu Sir. We also have with us today Senior Deputy Election Commissioners and Deputy Election Commissioners in charge of various divisions in the ECR headquarters. The format of the press conference will be as follows. There will be an opening remarks by the CEC sir along with the presentation. We will share the copy of the presentation with all of you after the event is over. This event is also being live streamed and the presentation slides along with the updates will be shared live on our social media platforms. Following this, there will be a question and answer session. When you want to ask a question, kindly raise your hand and wait for your chance to be called to ask a question. I will direct the mic to come to you. Introduce yourself and your organization and then ask your question. I request all of you to please keep your mobile phones on silent mode. Now I request Honorable CEC to kindly deliver his opening remarks. Thank you, Anuj. Honorable Election Commissioner Shri Gyanesh Ji, Dr. Sukhbir Singh Ji Sandhu, all my colleagues from the Commission, friends from media, we welcome you to this press conference for the announcement of the schedule for the general elections in Delhi and also the by-polls wherever they are pending. जैसे अभी उन्होंने कहा कि ये इस वर्ष की पहली प्रेस कॉन्फ्रेंस है, तो आई विल टेक दिस अपॉर्चुनिटी टू ग्रीट ऑल दी वोटर्स, ऑल दी सिटीजन्स ऑफ द कंट्री और सबको बहुत बहुत नववर्ष की शुभकामनाएं। और जैसे अनुज ने कहा कि ये मेरी एससीसी आखिरी प्रेस कॉन्फ्रेंस भी है, सो आप सबको, सभी वोटर्स से मेरी अपील है कि खासतौर से युवाओं से कि इसी तरीके से लोकतंत्र में अपनी भागीदारी बढ़ाते रहें। बहुत ही सुंदर बगिया है, इसको अपने वोट से हमेशा सजाते रहें। फ्रेंड्स, 2024 has been an year of elections globally. पूरे वर्ल्ड में इलेक्शंस हुए, डेमोक्रेसीज में ऑलमोस्ट 2/3 ऑफ द पॉपुलेशन इन द डेमोक्रेटिक वर्ल्ड वेंट फॉर वोटिंग। हमारे यहाँ भी 2024 में 8 राज्य और यूटीज में इलेक्शंस हुए, जनरल इलेक्शन हुआ। एक अच्छा माहौल रहा, नए कीर्तिमान लोकसभा इलेक्शंस में हमने बनाए, विश्व में मैक्सिमम वोटिंग का परसेंटेज का रिकॉर्ड बना, लोगों की भागीदारी का, महिलाओं की भागीदारी का, वायलेंस फ्री इलेक्शंस का, नो रीपोल्स, रिकॉर्ड सीजर्स, इंड्यूसमेंट फ्री टू द एक्सटेंट इट वाज पॉसिबल, J&K, मणिपुर, LWE एरियाज। सो काफी रिकॉर्ड्स बने और मुझे उम्मीद है कि आने वाले समय में भी इसी प्रकार से लोकतंत्र और मजबूत होता रहेगा। अनदर लैंडमार्क इज इन द मेकिंग। आज कल हमारी इलेक्टरल रोल्स रिलीज हुई, आज भी 4 स्टेट में रिलीज हो रही है। वी आर क्रॉसिंग 99 करोड़ वोटर्स।
So we are going to be 1 billion voters very soon, nation of 1 billion voters very soon. That's another world record which is in making. But with this SSR, after the declaration by the state of UP, Rajasthan, Punjab and Bihar, which will be declaring their SSR results today, will be crossing 99 crores, first time. महिलाओं की संख्या भी 48 करोड़ से ऊपर पहुंचने जा रही है इस एसएसआर में, which is a very strong indicator and a sense of empowerment for the women of the country. Friends, नए साल में पहली बारी दिल्ली की है और दिल्ली की अपनी एक विरासत है. एक पूरा देश यहां रिप्रेजेंट होता है. I mean, you can see the entire country in Delhi. एक विविधता का बिल्कुल एक जागृत नजारा देखने को मिलता है दिल्ली में. किसी भी जगह में चले जाइए, हर कल्चर, हर जगह के लोग आपको यहां मिलते हैं. सो रिस्पॉन्सिबिलिटी भी दिल्लीइट्स की बढ़ जाती है. एंड वी आर श्योर दिल्ली विल दिस टाइम वोट इन लार्जर नंबर्स. और जिसको अगर कह सकें तो दिल्ली दिल से वोट करेगी, ऐसा हमें उम्मीद है. फ्रेंड्स, इन सभी उपलब्धियों के बीच आई एम कमिंग टू ए लिटिल सीरियस issues, and I'll take some time before I come to the Delhi specific issues. 24 में जहां मैंने इतनी सारी उपलब्धियां गिनाई, वहीं चुनाव के दौरान कुछ डाउट्स, कुछ शंकाएं, कुछ कंसर्न्स भी रेज होते रहे. So prior to coming to Delhi elections, let me on my own tell you what kind of concerns were raised, and I'll narrate all these concerns, and also before coming to Delhi try and answer on each one of them so that no doubts remain. कहा गया कि इलेक्टोरल रोल्स में रॉन्गफुल एडिशन या डिलीशन कर दिए गए. ये अभी रिसेंट शुरू हुआ जनरल इलेक्शन के बाद, महाराष्ट्र इलेक्शन से. अभी दिल्ली में भी चल रहा है लगातार यही बात. तो आप पूछेंगे, इससे पहले मैं खुद वो प्रश्न दे रहा हूं जो आपके मानस में हैं और सबके मानस में फैला दिए गए हैं. ऐसा भी कहा गया है कि कोई ग्रुप्स को टारगेट कर दिया जाता है, किसी के नाम काट दिए जाते हैं, किसी लोकेलिटी से नाम काट दिए जाते हैं. मैं आज सब बताऊंगा कि ऐसा हो सकता है क्या, ऐसा क्यों नहीं हो सकता. कहा गया कि कुछ कॉन्स्टिट्यूएंसीज में 50-50 हजार वोटर बढ़ा दिए गए, वहां पर कोई पर्टिकुलर पार्टी जीत गई. इस तरीके की चीजें कही गई. ईवीएम्स का तो एक सब जवाब देने के बाद बोला गया कि मैनिपुलेट हो सकती हैं. ये भी 2 बार हो सकता है, कभी बैटरी के नाम पर, कभी किसी नाम पर. कभी कहा गया कि ये ईवीएम इलेक्शन है, लोगों का इलेक्शन नहीं है. वोटर टर्नआउट इंक्रीज हो जाता है 5 बजे के बाद. ये काफी एक विषय पब्लिक में रहा, जनरल इलेक्शन के दौरान भी, उसके बाद भी. कैसे 5 बजे के बाद बढ़ सकता है, कहां बढ़ गया, कौन सी 5 बजे से 10 बजे तक के बीच में कतारों में, लाइनों में लोग खड़े हुए थे, हमें वीडियो दिखाइए. इस तरीके के प्रश्न पूछे गए, जिसके उत्तर मैं आज देना चाहता हूं बिफोर गोइंग टू दिल्ली इलेक्शन. ऑल्सो नेसेसरी, बिकॉज द डाउट्स गेट्स रिमूव्ड, यू कैन आस्क मी फर्दर क्वेश्चंस इफ यू वांट, एंड दीज क्वेश्चंस डू नॉट कम अगेन इलेक्शन आफ्टर इलेक्शन. वोटर्स में मिसमैच हो गया, जितने वोट पड़े थे वो बढ़ा दिए गए. पहली बात तो ये था वोटर टर्नआउट में, चलिए बढ़ा दिए. उसके बाद काउंटिंग में मिसमैच हो गया, कहीं कम गिन लिए, कहीं ज्यादा गिन लिए. ये भी मुद्दे उठे. काउंटिंग को स्लो डाउन कर दिया गया. अभी एक नया मुद्दा उठा है कि हमने कोई रूल चेंज कर दिए हैं जिससे बहुत बड़ी ट्रांसपेरेंसी खत्म हो गई है. सो ऑल दीज क्वेश्चंस आर एक्चुअली, अगर एक बहुत बड़ी पिक्चर आपको मैं दिखाऊं तो 10.5 लाख बूथ हैं कंट्री में. हर बूथ पर 4 से 5 पोलिंग ऑफिशियल्स होते हैं, तो उनका नंबर हो गया 10.5 into 4 भी कर लें तो करीब 45-50 लाख लोग हैं. ये 45-50 लाख जो पोलिंग ऑफिशियल्स हैं, ये उसी स्टेट के होते हैं, डिफरेंट डिपार्टमेंट्स के होते हैं, डिफरेंट स्किल सेट्स के होते हैं. एंड चुनाव से बूथ पे पहुंचने के 2 days 3 days बिफोर दे आर रैंडमाइज्ड इन फ्रंट ऑफ द कैंडिडेट्स एंड टीम्स आर फॉर्म्ड. So they meet first time 2-3 days. So there cannot be, ऐसा लगता है कि जैसे 40-45 लोग कोई कॉन्स्पिरेसी या कोई गलती गड़बड़ करने के लिए बैठे हुए हैं. इतने सारे क्वेश्चंस देख के बड़ा पेन होता है इनको, बिकॉज दे आर एट द रिसीविंग एंड. सो आई विल एक्सप्लेन हाउ दिस इज नॉट पॉसिबल और व्हाट इज द आंसर टू दिस.
I'll attempt answers to all these questions, and it is our duty. Actually, right to question is inbuilt in democracy. It's an inherent right. We respect this. We respect this right. We feel that क्वेश्चन करना और उसका जवाब देना हमारी जिम्मेदारी है. तो आज इन सभी सवालों की पूरी इज्जत रखते हुए हम इनका जवाब देंगे वन बाय वन. और अगर इसको मैं कुछ शायराना अंदाज में कह सकता तो ऐसे कहता, सब सवाल अहमियत रखते हैं, जवाब तो बनता है. सब सवाल अहमियत रखते हैं, जवाब तो बनता है. आदतन कलम बंद जवाब देते रहे, आज रूबरू भी बनता है. क्या पता कल हम हो ना हो, आज जवाब तो बनता है. आज जवाब तो बनता है. तो फ्रेंड्स, बिफोर गिविंग यू आंसर, एक पूरी पिक्चर दिखाता हूं आपको. ये स्लाइड देखिए, इसको अपने मानस में थोड़ा बसाइए. अभी अनुज ने कहा कि पिछले 2020 से 30 स्टेट्स के इलेक्शन हुए हैं. 15 स्टेट्स में डिफरेंट पार्टीज आर द बिगेस्ट पार्टीज. दिस इज द ब्यूटी ऑफ इंडियन इलेक्शंस एंड द डेमोक्रेसी. आप देखिए 2020 से स्टेट बाय स्टेट हमने दिखाया. दिस वी आर पुटिंग ऑन सोशल मीडिया. जैसे मैं आपसे बात कर रहा हूं तो आपके ग्रुप में ही आ जाएगा. स्लाइड बाय स्लाइड इट इज बीइंग ट्रांसमिटेड. 20, 21, 22, 23, 24 हर जगह में डिफरेंट पार्टीज आर कमिंग टू, आर गेटिंग मैक्सिमम सीट्स. दिस इज वन रिफ्लेक्शन हाउ फेयर, हाउ डीप रूटेड द इंडियन फेयरनेस ऑफ द इंडियन इलेक्शंस आर. द वोटर, इंडियन वोटर इज एक्सट्रीमली अवेयर, कॉन्शियस, ही अंडरस्टैंड्स एवरीथिंग. तो वही जवाब देता है. बट एनीवे, जो प्रश्न पूछे गए उनका जवाब मुझे देना चाहिए. मैं देता हूं उनका जवाब आपको. एक जवाब देने से पहले अगर ये बात मैं कहूं कि ये पूरी पिक्चर अगर किसी को दिखा दो तो सारी पार्टीज को पता है कि वो जहां उनको वो भी हर जगह में जीते हैं. हर इलेक्शन के बाद एक परिणाम से रिलेटेड, परिणाम के बेसिस पे प्रक्रिया का आकलन नहीं हो सकता. परिणाम अपना निश्चिंत है. फिर से जो पार्टी सब जानती हैं कि वो भी जीतती हैं, अगर उसको भी शायराना अंदाज में कहा जाता तो कैसे कहते, ये मैं कहने की कोशिश फिर से करता हूं. वो जानते हैं, वो जीत चुके हैं, उन्हें पता है. कर न सकें इकरार तो कोई बात नहीं, मेरी वफा का उनको एतबार तो है. शिकायत भले ही उनकी मजबूरी हो, मगर सुनना, सहना, सुलझाना हमारी आदत तो है. फ्रेंड्स, विद दिस आई विल कम टू द इलेक्टरल रोल. अभी भी इलेक्टरल रोल के बारे में कहानी चल रही है. देखिए, आपको एक करीब 70 स्टेप्स ऐसे हैं. इलेक्टरल रोल, उसके बाद चुनावी प्रक्रिया, ईवीएम्स, पोलिंग स्टेशन, फॉर्म 17C, काउंटिंग, जिसमें पॉलिटिकल पार्टीज और कैंडिडेट्स कॉन्टिन्यूअसली हमारे साथ रहते हैं. डिस्क्लोजर्स की जो मैं बात कहता हूं वो आज मैं आपको दिखा रहा हूं कैसे. अगर जब भी इलेक्टरल रोल बनता है, रेगुलर मीटिंग्स होती हैं. फॉर्म 6 के बिना हो नहीं सकता. बीएलए हर पार्टी को अपॉइंट करने का अधिकार है. जो भी क्लेम्स एंड ऑब्जेक्शंस आते हैं वो हाथ की हाथ हर पॉलिटिकल पार्टी के साथ में शेयर किए जाते हैं. वेबसाइट पे ड्राफ्ट डाला जाता है. पोलिंग स्टेशन के रेशनलाइजेशन में कंसल्ट किया जाता है. कोई डिलीशन हो ही नहीं सकता जब तक उसके पीछे फॉर्म 7 ना हो. यहां तक कि अगर किसी की डेथ हो गई है, उसका भी डेथ सर्टिफिकेट हम अपने रिकॉर्ड में लगा के बीएलओ के माध्यम से रखते हैं. अगर किसी का डिलीशन इसके अतिरिक्त होना है शिफ्टिंग में, उसको नोटिस देते हैं, वेबसाइट पे डालते हैं, क्लेम्स एंड ऑब्जेक्शंस का टाइम देते हैं. हमने मेहनत करके इस पूरी प्रक्रिया का एक चार्ट बनाया है. मैं आपको दिखाना चाहता हूं वो चार्ट. नेक्स्ट देखिए, राइट साइड में आप देखेंगे अक्टूबर. सो दिस इज नेसेसरी फॉर द नेशन टू नो. और दुनिया में और हिंदुस्तान में दूसरी कोई प्रक्रिया ऐसी नहीं है जिसमें हर साल आपके आइडेंटिटी का या आपके वोटर का किसी चीज का एनुअल वेरिफिकेशन होता हो. अक्टूबर हर साल 1 जनवरी को एलिजिबल डेट मानकर एक सर्वे किया जाता है जिसको अक्टूबर में प्रारंभ होता है. ड्राफ्ट रोल की कॉपी फ्री ऑफ कॉस्ट 2 कॉपी
हर पॉलिटिकल पार्टी को दी जाती है। कहा जाता है ये ड्राफ्ट रोल है, अब जो नए लोग वोटर बनना चाहते हैं डिलीट होंगे, उसकी प्रक्रिया चलेगी। हर स्टेज पे हम आपको खबर करेंगे, हर स्टेज पे कोई भी ऑब्जेक्शन हो तो हमें बताइए। प्लीज अलाउ योर अपॉइंट योर BLA, लेट हिम गो। हर विलेज में, हर पोलिंग स्टेशन पर जो भी ड्राफ्ट रोल है और जो ऑब्जेक्शन है उनकी कॉपी पब्लिश की जाती है, सफिशिएंट अपॉर्चुनिटी दी जाती है। डिलीशन हो नहीं सकता जब तक कि पर्सनल हियरिंग ना हो जाए और उसका साथ में मौका ना दिया जाए। किसी पोलिंग स्टेशन पे 2% से ज्यादा डिलीशन हो गए तो ERO और ARO को जाके पर्सनली चेकिंग करनी है। सो फ्रेंड्स, इट इज ए परफेक्ट सिस्टम। अच्छा, हर साल होता है। इट इज ओनली बिल्ट फर्दर ऑन वॉट एवर इज ऑलरेडी एग्जिस्टिंग। ऐसा नहीं है कि सडनली कुछ बन गया। और आप सोच के देखिए, जहां एक एक वोट की लड़ाई होती है, वहां पर किसी पोलिंग स्टेशन से या किसी कॉन्स्टिट्यूएंसी से आप लगातार 10,000, 20,000, 50,000 जैसे बोल दिया जाता है सडनली, ऐसे नाम काट दीजिए, तो वहां तो क्या सिचुएशन होने वाली है आप सब लोग जानते हैं। और दूसरी बात, अगर किसी वजह से मान लिया 1% हो गया, तो जो जब आज 5 जनवरी से लेके अक्टूबर तक का टाइम है, उसके बीच में फॉर्म्स क्यों नहीं भरे जाते कि ये डिलीट कर दिया जाए या इसको नया जोड़ दिया जाए। ओनली at the time of elections, when it is happening in that particular state, these kind of issues are raised. This is absolutely impossible. किसी BLO के द्वारा अगर कोई भी 1-2 नाम इधर उधर हो गया, उसको करेक्ट करने के सफिशिएंट मौके हैं, और अगर ऐसी सूचना कोई हमारे सामने आती है तो we'll take action also against them. After explaining SSR, I'll come to the EVMs. बहुत बार EVMs के बारे में हम लोग बात कर चुके हैं, लेकिन आज मैं फिर से ये सब एक पब्लिक डोमेन में डालना चाहता हूं, ताकि ये अभी अब स्लाइड्स भी आपको ये वाली सब हाथ की हाथ सोशल मीडिया पर भेजी जा रही हैं। लेट मी एक्सप्लेन दिस प्रॉपर्ली अगेन, क्योंकि इतने डाउट्स क्रिएट करने की कोशिश हुई है कि पब्लिक को पता लग जाना चाहिए। एक बार चुनाव की तारीख से 7 या 8 दिन पहले ईवीएम्स को कमीशन किया जाता है, उसमें सिंबल डाले जाते हैं, वो एजेंट के सामने डाले जाते हैं। उसके बाद में उसको मॉकपोल करने की छूट होती है, वो उसी दिन मॉकपोल करके देख लें सिंबल ठीक पड़ गए, उसी दिन उसमें नई बैटरी डाली जाती है, उसी दिन वो बैटरी सबके सामने में सील होती है। उसके बाद उसको उठा के ईवीएम्स को स्ट्रांग रूम में जमा किया जाता है, उन्हीं के सामने सील लगाई जाती है। उसके बाद में जिस दिन पोलिंग डे होगा उस दिन सील उनके सामने तोड़ी जाती है, एंड दे आर अलाउड टू रिमेन एट द स्ट्रांग रूम। पोलिंग डे में डिस्ट्रीब्यूशन के बाद पोलिंग स्टेशन पे सबसे पहले कहा जाता है आपको ये वाली सीरियल नंबर की पोलिंग ईवीएम दी गई थी, प्लीज चेक वही है, आपने सील लगाई थी, प्लीज चेक वही है, उस दिन आपने मॉकपोल किया था, आज फिर कर लीजिए, सुबह सबसे पहले फिर मॉकपोल कर लीजिए। पोलिंग एजेंट इज इनसाइड द पोलिंग स्टेशन। शाम को वो दिन भर रिकॉर्ड रखते हैं कौन आया कौन गया। शाम को पोल खत्म होने से पहले, पोलिंग स्टेशन छोड़ने से पहले फॉर्म 17C अकाउंट ऑफ वोट्स, किसमें कितने वोट पड़े इसकी संख्या उनको दे दी जाती है। आई विल कवर दिस पॉइंट अगेन व्हेन आई कम टू VTR। ईवीएम्स को वापिस स्टोर रूम में लाया गया, फिर उनके सामने ताला लगाया गया, फिर काउंटिंग के दिन आए, फिर कहा भाई काउंटिंग में फिर देख लो वही मशीन है, फिर सील चेक कर लो, उसके बाद में फॉर्म 17C से मिला लो। अगर 17C से काउंट मिलेगा तभी काउंटिंग प्रोसीड करेगी। तो पोलिंग स्टेशन छोड़ने से पहले आपके हाथ में 17C दे दिया, काउंटिंग से पहले फिर मैच करके आपको दिखा दिया। उसके बाद 5 रैंडमली सेलेक्टेड वीवीपैट्स की गिनती भी कर ली। ये नेक्स्ट सारी चीजों को बहुत बार चैलेंज किया गया। देखिए, मैंने पिछली बार भी एक किताब आपको दिखाई थी जो हमने बनाई है, वेबसाइट पे डाली है, आज फिर दिखाता हूं। माननीय हाई कोर्ट और सुप्रीम कोर्ट ने क्या कहा है। उन्होंने कहा है कि ईवीएम हैक हो ही नहीं सकती। देयर इज नो एविडेंस ऑफ अनरिलायबिलिटी और एनी ड्रॉबैक इन द ईवीएम। आई एम सर्कुलेटिंग इट, प्लीज सी दी डिटेल्स। Details are there in the court orders. Court orders are here compiled. They are on our website. There is no question of introducing virus or bug in the EVM. There is no question of invalid votes in the EVM.
No rigging is possible. High Court and Supreme Court is saying continuously in different judgments which are here. No alteration in results is possible by activating a Trojan horse or a virus. Evidence inspires confidence of the court that they are tamper-proof. What else can be said? EVMs are foolproof devices for counting. Allegations of tampering are baseless. We are not saying. We are speaking now because we don't speak when elections are on. And I want to clarify this so that it remains. Questions are not asked. When asked, at least you are all equipped to check them before writing. Invention is undoubtedly a great achievement and national pride. EVM with VVPAT system ensures accuracy of voting system. ECI has successfully held free and fair elections. Lowering down of the image and prestige of the constitutional body cannot be allowed. On paper ballots, return to outdated paper ballot system is unwarranted, regressive. This is aimed at derailing the electoral process. What else can be said? Friends, everything is in the form of an FAQ available. We have uploaded, we have conveyed to from wherever these questions have come. Please refer to them. Now, let me come to the voter turnout. ये बेसिक क्वेश्चन हमसे पूछे गए. शाम 5 बजे के बाद अचानक से 8-10% शाम 11 बजे तक कैसे बढ़ सकते? उसी दिन की बात हो रही है, नेक्स्ट डे की बात नहीं हो रही. ऑन द डे ऑफ पोलिंग करोड़ ऑफ वोट बढ़ा दिए गए. शाम 5 से 6 बजे के बीच बताइए कि लंबी लंबी कतारें कहां थी, हमें सीसीटीवी दिखाइए. इस तरह के प्रश्न हमसे पूछे गए. अभी आपको याद होगा कि इट्स ए मिसकंसीव्ड नैरेटिव. आई विल एक्सप्लेन हाउ इट इज ए मिसकंसीव्ड नैरेटिव. एक ग्लोबल एक्सपर्ट हैं आईटी के, जब हमारा चुनाव चल रहा था तो उन्होंने कहा था ईवीएम्स कैन बी हैक्ड. सब आप लोगों ने देखा होगा. अरे भाई, वहां ईवीएम होती ही नहीं है. देयर आर इलेक्ट्रॉनिक वोटिंग मैकेनिज्म्स, दे आर कॉल्ड, दे आर नॉट ईवीएम्स. देयर आर इलेक्ट्रॉनिक मशीन्स विच डू वोटिंग फ्रॉम डिफरेंट टाइम्स. वो रीडर्स होते हैं, वो होते हैं. उसके बाद भी यहां हल्ला हो गया, खूब चला सोशल मीडिया में कि वो बोल रहे हैं कि ईवीएम हैक हो सकती है. अभी क्या कहा सेम एक्सपर्ट ने कि हमें तो लगे 1 महीना 1.5 महीना काउंटिंग करने में, इंडिया में तो 1 दिन में काउंटिंग हो जाती है. वी जस्ट फॉलो द नैरेटिव्स विच आर सूटिंग. लेट मी एक्सप्लेन हाउ वीटीआर कैन नॉट बी चेंज. प्लीज इसको बस बना के फिर आई कम टू दिल्ली. सुबह 9:30 बजे, 11:30 बजे, 1:30 बजे, 3:30 बजे, 5:30 बजे sector magistrates go from booth to booth. They collect what is the trend. अगर 10.5 लाख बूथ से अनकनेक्टेड सिस्टम से, फोन से या मैसेजिंग ग्रुप से फिगर कलेक्ट करनी हो तो हिंदुस्तान में क्या, पूरी दुनिया में कोई एग्जाम्पल बताइए जहां रात को 6 बजे, अभी चुनाव खत्म भी नहीं हुआ और 6 बजे में पहले आपको एग्जैक्ट वोटर दे दो. फिर इलेक्ट्रॉनिक वोटिंग मशीन को इंटरनेट से जोड़ देते हैं. जोड़ने के बाद में वो हैंड टू हैंड लाइव हो जाएगा सिस्टम. फिर आप कहेंगे कि ईवीएम को हैक कर दिया. 5:30 बजे, 5 बजे के बाद जस्ट प्लीज इमेजिन 5 से 7 के बीच में प्रिजाइडिंग ऑफिसर जो पहली बार वहां गया है, छोटे से स्कूल के टीचर हैं, आंगनवाड़ी वर्कर्स हैं, वो क्या काम करते हैं? जितने लोग लाइन में खड़े हैं पहले उनको पर्चियां टोकन बांटते हैं कि आप लाइन में रहिए, आपका वोट जरूर लेंगे. थोड़ी थोड़ी कहा सुनी भी होती है गेट पर कि हम तो टाइम में आ गए थे. फिर वो किसी तरह से लॉ एंड ऑर्डर संभालते हैं, एडमिनिस्ट्रेटिव जॉब करते हैं, बंद करते हैं, सबका वोट डलवाते हैं. उसके बाद में वोटिंग खत्म कराते हैं, मशीन को सील करते हैं, बैटरी को सील करते हैं, एन नंबर्स ऑफ फॉर्म्स बनाते हैं, 17C इंक्लूडेड. और सोचिए 17C बनाने के बाद हाथ से लिखते हैं, लिखने के बाद एजेंट के हाथ में वो कॉपी देते हैं, सील कराते हैं. अब एक आप इमेजिन करिए 10.5 लाख बूथ पर अगर 4 एजेंट भी मान लें तो 40 लाख फॉर्म 17C आर अवेलेबल विद द एजेंट्स एट क्लोज ऑफ पोल बिफोर लीविंग पोलिंग स्टेशन. अगर महाराष्ट्र का जिक्र लेने तो 1 लाख बूथ थे लगभग. 4 भी मान लें तो 4 लाख 17C फॉर्म. अगर मैं यहां 300-400 लोग हैं आप लोग, इनके बीच में एक कागज सर्कुलेट कर दूं और कहूं कि 1 घंटे के बाद में इसको मुझे वापस कर दीजिए, मैं बदल दूंगा, तो बदल सकता हूं क्या? संभव है क्या? एवरी कैंडिडेट ऑफ ए लेजिस्लेटिव असेंबली
by the end of the day collects Form 17C from his polling agents and knows exactly on which booth how much has been votes have been cast. कहीं तो एक एक दो महीना काउंटिंग नहीं हो पा रही और हमसे क्या पूछा जा रहा है कि आपने 6 बजे के बदले 11:15 बजे तक 8% बढ़ा दिया। अरे भाई वो 7 साढ़े 7 बजे सारी मशीन को लेके बूथ से उठ के काउंटिंग डिपॉजिट सेंटर में आएगा, प्रिजाइडिंग ऑफिसर मशीन जमा करेगा और 7:30 बजे के बाद 8 बजे के बाद जैसे जैसे वो लौटेगा फिर से वोटर टर्नआउट ऐप विच इज नॉट ए स्टैट्यूटरी डॉक्यूमेंट उसको ठीक करना शुरू करेगा। 11 सवा 11 बजे तक हमने जनरल इलेक्शन 24 के बाद, जिससे कंफ्यूजन ना रहे, 11:30 बजे पौने 12 बजे रात को फिर एक रिलीज करना शुरू किया प्रेस का, ताकि ये भी ना रहे कि अगले दिन क्या हुआ, पहले दिन क्यों नहीं बताया। हमने उस दिन रात को करना शुरू किया। अब कहा जा रहा है कि 6 बजे बता दीजिए। 6 बजे पोलिंग स्टेशन बंद करें, 6 बजे मशीन को जमा करें, या 6 बजे पहले सबसे पहले ये बताएं कि क्या हुआ। Therefore, this gap is a very, very procedural inbuilt gap. It will always remain so. There is nothing wrong in it. And nobody in any exercise can ever tell कि अगर 6 बजे कोई एक्सरसाइज बंद हुई है तो 6:15 बजे उसका पहले एग्जैक्ट पोलिंग परसेंटेज बता दीजिए। इम्पॉसिबल अनलेस इट इज कनेक्टेड टू द नेट, इट इज इम्पॉसिबल। फ्रेंड्स, फॉर्म 17C ही धीरे धीरे रात तक वही एग्रीगेट हो जाता है जो फॉर्म 17C का एग्रीगेट है। एनीबडी कैन चेक। हमने क्लोज ऑफ पोल पे दे दिया, 11:30-12 बजे हो जाएगा और अगले दिन हम एक स्क्रूटनी करते हैं जिसमें ऑब्जर्वर्स और कैंडिडेट्स को बुलाते हैं और बहुत सारी पोलिंग पार्टी रात में लेट आती हैं। वो करने के बाद अगले दिन इट गेट्स रिवाइज एंड इंक्रीजेस बाय ए परसेंटेज और सो Form 17C is the statutory form. There is nothing which VTR does not explain. It explains fully everything. Coming to the next and the last point, mismatch हो गया votes polled and votes counted में। एक irresponsible, देखिए जब चुनाव का समय होता है एक न्यूज आ जाती है छोटी सी, कोई बोल देते हैं एक बात और वो लोगों को भ्रमित करती है। एक ऑनलाइन न्यूज चैनल ने निकाल दिया कि 5-5.5 लाख वोट ज्यादा काउंट हुए वीटीआर से। इतना भी जहमत नहीं उठाई कि वीटीआर में पोस्टल बैलेट्स नहीं होते। जैसे ही उनके संज्ञान में लाया गया पोस्टल बैलेट नहीं होते तो क्या किया, वो न्यूज स्टोरी ही विड्रॉ कर ली। लेकिन जो डैमेज होना था वो तो हो गया, सब में हल्ला हो गया कि 5.5 लाख वोट ज्यादा गिने गए। क्यों होता है ऐसा, ये भी मैं बताता हूं आज। इसका स्टैंडर्ड प्रोटोकॉल है, स्टैंडर्ड प्रोटोकॉल है, लिखित है। और जैसे मैंने आपको किताब दिखाई, ऐसी 70 हमारी हर प्रोसेस की इस तरीके की, इलेक्टरल रोल से रिलेटेड हो, काउंटिंग से रिलेटेड हो, पोलिंग एजेंट से रिलेटेड हो, पॉलिटिकल पार्टी हो, कोई सी भी प्रोसेस हो, सबके सब वेबसाइट पर 70-80 हमारी पूरी की पूरी डिटेल्ड गाइडलाइंस उपलब्ध हैं, सर्कुलेटेड हैं पॉलिटिकल पार्टीज को। तो अगर किसी मशीन को ऑन नहीं हुई, किसी मशीन में मिसमैच, किसी मशीन के ऑन होने में गलत हो गया, या मॉक पोल का डाटा नहीं हटाया गया, कि 10.5 लाख में से 1, 2, 3, 4 जगह ऐसा हो सकता है, उस मशीन को एक तरफ रख लिया जाता है। जब काउंटिंग पूरी हो जाती है तो यह देखा जाता है कि जो विक्ट्री मार्जिन है अगर वो उस एक मशीन से कम है तो देन slips of that machines are counted. Otherwise, it is kept aside and therefore that much number would be less counted, but it does not have any consequence as far as the result is concerned because the margins are too high. And then Form 20 with exact details of candidates winning and losing is given to the candidates. ये कहा जाता है हमसे, एक और चीज कही जाती है, आप वीवीपैट स्लिप्स गिन लीजिए। वीवीपैट स्लिप्स भी गिन ली। लेट मी टेल द नेशन टुडे। 2019 के बाद जब माननीय उच्चतम न्यायालय ने कोर्ट में आदेश किया था कि 5 वीवीपैट सब हर असेंबली से गिनेंगे आफ्टर द रिजल्ट्स, 67,000 वीवीपैट्स हैव बीन काउंटेड
over 4.5 crore slips have been counted. And after 2019, except the initial old machines, not even a difference of one vote which has been found. Not even one. Out of 4.5 crore slips counted across 67,000 VVPATs. What else can be the bigger kind of issue here? So friends, disclosure is our main pillar. हमने ER के ऊपर, VVPATs, FAQs, EVMs के ऊपर, काउंटिंग के ऊपर, इस सब के ऊपर में डिटेल्ड FAQs रिलीज किए हुए हैं, आप सबको कम्युनिकेट किए हुए हैं, फिर से उनके लिंक आज दिए मैंने सबको। और इसके अतिरिक्त जैसे अभी बताया मैंने, हमने एक डाटा सेट रिलीज किया है अभी। जो प्रश्न पूछ रहे थे वो उस डाटा सेट को पढ़ें और आज प्रश्न पूछें, जितने प्रश्न पूछने हैं। एक एक कॉन्स्टिट्यूएंसी का पोलिंग स्टेशंस, कैंडिडेट्स, दुनिया में किसी भी इलेक्शन मैनेजमेंट बॉडी ने या किसी भी इलेक्शन ने इतना डाटा अवेलेबल हो तो हमें बताएं। Please glean, go through the websites of the election management bodies or election authorities of the world. And if anybody has that kind of a granular data, please tell us. It has whatever you want to know about elections. It has everything in that data and we have carefully uploaded it, counted. जिन्होंने ये कहा कि इतनी वोटिंग पड़ी, इतना कम हो गया, इतनी constituency में इतना कम, reputed organizations have also joined this chorus. There is a case pending in the Honorable Supreme Court. We'll answer in detail there. But let them look inward and see if it is available anywhere in the world. Disclosure is our forte and glean anywhere. General accusations मत लगाइए, कोई भी स्पेसिफिक एक्विजिशन हो हमें बताइए, इस बूथ पर ये गड़बड़ी हुई, इस कॉन्स्टिट्यूएंसी में ये गड़बड़ी हुई, हम जवाब देंगे। ये हमारी ड्यूटी है, हम जवाब देंगे, पूरी इज्जत के साथ जवाब देंगे, पूरी विनम्रता के साथ जवाब देंगे। फिर से बिफोर कमिंग टू दिल्ली, इसको फिर से मैंने कुछ लिखा था, मैं अगर कह सकूं आज जाने से पहले। इरशाद, आरोपों और इल्जामात का दौर चले कोई गिला नहीं। आरोप और इल्जामात का दौर चले कोई गिला नहीं, झूठ के गुब्बारों को बुलंदी मिले कोई शिकवा नहीं। हर परिणाम में प्रमाण देते हैं, पर वो बिना सबूत शक की नई दुनिया रौनक करते हैं, और शक का इलाज तो हकीम लुकमान के पास भी नहीं। फ्रेंड्स, इंडिया इज गोल्ड स्टैंडर्ड्स ऑफ इलेक्शंस। ये हमारी साझी विरासत है, सभी स्टेक होल्डर्स की, पॉलिटिकल पार्टीज की, इलेक्शन कमीशन की। कमीशन में कोई कॉन्स्पिरेसी, कोई गड़बड़ी की गुंजाइश हो ही नहीं सकती, इतने डिटेल्ड प्रोसीजर्स हैं। इंडिविजुअली कोई गलती करे तो हम सजा देने के लिए तैयार हैं, सजा लेने के लिए तैयार हैं। ये साझी विरासत है। अगर हमने इलेक्शन करा के अच्छे लोकतंत्र में बीज बोया है तो पॉलिटिकल पार्टीज ने उसमें खाद डाला है। ये सबकी साझी विरासत है, बहुत मेहनत से इसको बनाया है। कभी भी कोई प्रश्न आएगा तो हम पूरी निष्ठा के साथ उसका जवाब देंगे, लेकिन झूठ के गुब्बारे प्लीज मत उड़ाइए। बिकॉज इससे क्या हो रहा है, लोगों में एक भ्रम फैल जाता है, पता नहीं क्या गड़बड़ है। और प्लीज आस्क यंग वोटर्स अराउंड इन योर हाउस और नियर यू, वो भ्रमित होते हैं, कहते हैं क्या करना है वोट देके जाके। वी आर पुशिंग द यंगर लॉट टू, और दोज हु आर सिटिंग ऑन द फेंस, टू आउटसाइड, टू डिस्करेजिंग देम फ्रॉम वोटिंग। Please, it is our joint duty to encourage them voting. Coming to Delhi now. Next. Delhi has 70 constituencies, 58 general and SC constituencies are 12. If I come to the voter profile, voters, there are 1.55 crore voters as per the electoral rolls declared yesterday by the CO. 83.49 lakhs male and 71.74 female. Young voters are also 25.89. First time voters are 2.08 lakhs. This is what we are trying everywhere to get new voters. If we look at the PWD voters, there are 830 centenarian voters also. We have worked on transgender voters. We want them to please come and join us.
there are 1.0985 plus voters. If I come to polling stations, there are 13,033 polling stations spread over 2,697 polling locations. Average is only 1191. ये भी एक प्रश्न पूछा गया था कि वोटर्स को संख्या ज्यादा क्यों है. Average is 1191. Across the country, the number ceiling is 1500. There are some booths in Delhi which are 1500 and plus, which will have auxiliary booths. और इस बार अगर आपने मुंबई का जिक्र देखा होगा, अर्बन एरियाज की बात कर रहा हूं, तो बहुत फैसिलिटेशन बूथ्स में किया गया था. दिल्ली में भी वही तैयारी है. दिल्ली में भी बूथ्स को बहुत सुंदर बनाने की कोशिश करेंगे. जब आप रोल से पोल की बात करते हैं और जब पोलिंग स्टेशन पे आएंगे तो आपका अनुभव, आपका एहसास सुखद रहे, इसकी हम पूरी प्रयास करेंगे. प्लीज कम टू वोट इन लार्जर नंबर्स. विल प्रोवाइड ड्रिंकिंग वाटर, टॉयलेट, साइनेज, रैम्प, हेल्प डेस्क, वोटर फैसिलिटेशन सेंटर. जो हमारे पीडब्ल्यूडी मतदाता आएंगे या सीनियर सिटीजन्स आएंगे, उनके लिए अलग से गाड़ी रखेंगे, वो व्हील चेयर रखेंगे या एक वॉलंटियर रखेंगे. सक्षम ऐप में जाके ऑल दी पीडब्ल्यूडी वोटर्स कैन बुक द फैसिलिटेशन इन एडवांस अगर उन्हें कोई मदद चाहिए हमारे पोलिंग स्टेशन पे. बट हमारी भी ड्यूटी है कि अगर कोई पर्सन विद डिसेबिलिटी हमारे बूथ पर आते हैं तो हम सब वोटर, आजकल ये ट्रेंड हमने नया शुरू किया है, हम बड़ी कोई उनको सहानुभूति की जरूरत नहीं है, उनको बराबर की देने की जरूरत है. तो हम बड़ी इज्जत के साथ उनको लेके आते हैं, बड़े प्यार से लेके आते हैं. आई होप everywhere in society we treat our persons with disabilities who are more able than us with equal respect. फॉर्म 12D सर्कुलेट होंगे, सबके घर पहुंचाए जाएंगे. अगर कोई 85 प्लस घर से वोट करना चाहते हैं, दे विल बी मोस्ट वेलकम टू डू दैट. टेक्नोलॉजी का फर्स्ट वर्टिकल इज वोटर हेल्पलाइन ऐप. कोई भी मतदाता, I will request rather all the voters to please check their name online ताकि लास्ट मिनट में किसी को कोई प्रॉब्लम ना हो. मतदाता सूची में अपना नाम चेक करें, अपना पोलिंग स्टेशन चेक करें, अपने बीएलओ का नंबर उसमें लिखा है वो चेक करें, उससे बात करें. और अगर आपका फोन नंबर सीडेड है तो इवन यू कैन डाउनलोड योर एपिक इलेक्ट्रॉनिकली. कहीं कोई गड़बड़ आपकी नजर में आए, लगे कोई एमसीसी का वायलेशन है, सो अगेन आवर रिक्वेस्ट टू द वोटर्स ऑफ द दिल्ली टू प्लीज register on CVigil, type or take a photo, tell us. We will reach there within a very short time and respond to you what has happened there, what we did. Your complaint was right, wrong, partially right, and this is what we did within 100 minutes time. Know all your candidates, it's also very necessary. बहुत सारे लोगों की क्रिमिनल बैकग्राउंड्स हो सकती हैं, उन सब की डिटेल्स इस ऐप पर रहेंगी. सो प्लीज डाउनलोड एंड सी ऑल योर कैंडिडेट्स. उनका पूरा विवरण वहां रहेगा, उनको पब्लिश भी करना पड़ेगा. अगर किसी की कोई क्रिमिनल बैकग्राउंड है, दे विल हैव टू डिक्लेयर इट इन द न्यूज़पेपर्स, ऑन द पोर्टल्स एंड प्रोमिनेंटली 3 times. हम एम्पलीफाई करेंगे. विल एंश्योर दैट द राइट ऑफ द पीपल टू नो अबाउट द एंटीसीडेंट्स ऑफ देयर कैंडिडेट्स इज वेल प्रिजर्व्ड एंड देन दे मेक द इन्फॉर्म्ड चॉइस व्हाट दे वांट टू डू. सुविधा पोर्टल फॉर द कैंडिडेट्स. To all the candidates, prospective candidates, our request कि आप सब सुविधाओं को ऑनलाइन मांगे, आपको उसी पे जवाब मिलेगा. गाड़ी का परमिशन लेना है, फील्ड्स का परमिशन लेना है, आपको कैंपेनिंग में ध्यान लगाएं, आराम से बढ़िया कैंपेनिंग करें. ये ऑफिस की दौड़ भाग से आपको बचाने के लिए ये एक अच्छा माध्यम है. और यहां पर हम फर्स्ट इन फर्स्ट आउट करेंगे. इफ यू अप्लाई फॉर ए ग्राउंड फर्स्ट, you will get it first. So it's a kind of a single window. You don't have to run around. This is a good this thing. Money power, of course, we will be tackling for any inducement-free elections. सबकी बराबर चेकिंग होगी. हम चेकिंग में कोई भेदभाव नहीं करते. अभी पीछे के इलेक्शन में एक बड़ा भारी हल्ला हो गया कि हमारा हेलीकॉप्टर चेक कर दिया, उसका नहीं कर रहा है, इसका नहीं कर रहा है. गंदी गंदी भाषा का भी इस्तेमाल किया गया. हम अपने आप को रोक के रखते हैं. हम लेट मी से इट लाइक दिस, पोलिंग ऑफिसर्स को धमकाने की स्टेज तक लोग चले जाते हैं बोलने में, लेकिन हम रोक लेते हैं अपने आप को इसलिए कि उससे लेवल प्लेइंग फील्ड डिस्टर्ब होती है. ये जो स्टार कैंपेनर्स हैं और जो पॉलिटिकल
कैंपेन में जुड़े हुए हैं, उनकी ड्यूटी बनती है कि शिष्टाचार और सभ्यता का ध्यान रखें। कोई विमेन के बारे में कुछ बोल देता है, वी विल बी वेरी वेरी हार्श। अगर किसी ने भी, दिस इज अवर वार्निंग टू दी, मतलब इतना आवेश में ना आए कि महिलाओं के खिलाफ कोई गलत निकल जाए, शायद बच्चों को इस्तेमाल कर लें। विल बी रियली हार्श ऑन देम। दिस इज आवर रिक्वेस्ट विथ फोल्डेड हैंड्स दैट कैंपेन का स्तर ऐसे न गिराएं जो नॉर्मल वोटर थोड़ा डिस्करेज हो जाए। लेट्स कीप दैट शालीनता इन माइंड। We'll be very, very strict with this. We have set up our teams and directed everyone to kind of be checking the inducements. If any, DOs and district magistrates and the ROs will ensure two things in particular, amongst many. Fair play and level playing field to every candidate irrespective of the party affiliation. This is what is the mantra which has been given to them. And if anybody, I am saying it in public and in press conference, if anybody violates that, we will take the strictest possible action. But at the same time, we also request all the political parties to not create undue pressure on them. They work under tremendous public glaze. कब ईवीएम को ले जा रहे हैं, कब 17C दे रहे हैं, मतलब एक एक क्षण उनका हम देखते हैं पब्लिक ग्लेज में। उनके एक एक एक्शन हमारे जो रूल्स हैं उससे बाउंड हैं, वो रिकॉर्डेड है। आप रिटन में मांगिए आपने ये डिसीजन क्यों लिया, हम देंगे जवाब, हमारे हर आरओ आपको जवाब देगा। लेकिन शालीनता ना टूटे, नैरेटिव्स ना खराब बने, कैंपेन की शालीनता बनी रहे, इसी से हमारा लोकतंत्र आगे पनपेगा। कमिंग टू द शेड्यूल नाउ, so this is the schedule. We will start, it's a single phase election. Date of notification will be 10th of January, Friday. Last date of making nomination will be 17th of January. Scrutiny on 18th of January. Withdrawal 20th. These are the statutory periods of time which is given. Date of poll is 5th. And counting is 8th. And 5th again we have very deliberately kept Wednesday. क्योंकि हम सोचते हैं सब दिल्ली वाले वोट करें, इसलिए इस बार भी महाराष्ट्र की तरह हमने इसको वेडनेसडे में रखा है। एंटायर इलेक्शन प्रोसेस आफ्टर काउंटिंग विल बी कंप्लीट बाय 10th एंड दिस इज वी आर डूइंग इलेक्शंस इन बाईपोल्स आल्सो इन मिल्कीपुर इन यूपी एंड इरोड इन तमिलनाडु। बिफोर यू आस्क मी व्हाई other bypolls are not being done, let me answer it here. Save one question from you. You can ask another question. There are two constituencies in J&K which are also due for election, Badgaon and Nagarota. Because of snow conditions, we will do it later. We still have time till April. Before that, we will complete those elections. There are two more. One is Basirghat in West Bengal, parliamentary constituency, and one is Bisabadar in Gujarat MLA assembly constituency. In both these cases, both are PC, sorry. In both these cases, there are election petitions pending, and the rule is that if a election petition is pending, we do not do by elections there. The moment EPs are decided, we'll be ready to do it, as was the case with Milkipur earlier. Bisabadar is AC only, yeah, I know. So, friends, thank you very much. With this, I come to an end of this press conference. I would request again, before ending, it's a festival which I am sure Delhi will celebrate in true spirits, and the campaign would be clutter-free, would not make the noises which are unwarranted. I request again that let Delhi vote with full participation. Thank you. Thank you, sir, for this very comprehensive briefing. Now, please raise your hands and we will come for the Q&A session. Let's start with the gentleman in the first row. Please, Micah, please move first row. नमस्कार सर, यहाँ सर मैं मोहित दुबे हूँ न्यूज नेशन से सर। मेरा सवाल आपसे ये है कि हाल में ही आपने चुनाव आयोग ने कंडक्ट ऑफ इलेक्शंस रूल्स में
काफी बदलाव किए हैं। और मेरा इससे सवाल यही है कि आखिर इसकी आवश्यकता आपको क्यों पड़ी, क्योंकि जो पॉलिटिकल पार्टीज हैं, खासतौर पे जो विपक्ष है या जो दूसरे दल है, वो ये कह रहे हैं कि पारदर्शिता का डर था, इस वजह से चुनाव आयोग ने फैसला किया है। आपकी इंटीग्रिटी पे सीधे तौर पर जो है सवाल उठाया जा रहा है। सर, एक छोटा सा सवाल और है, मध्य प्रदेश में जो अभी नतीजे आए हैं उसको लेके कांग्रेस पार्टी और दूसरे जो सहयोगी दल हैं उन्होंने आरोप लगाया कि जो वोटर लिस्ट में जो बदलाव हुआ था, जो मत जोड़े गए थे और जहां जोड़े गए थे वहां पे भारतीय जनता पार्टी को ज्यादा फायदा हुआ, कांग्रेस को, दूसरे दलों को नुकसान हुआ। क्या कहेंगे इस पर? Let us go to the gentleman in the third row. सर, मैं ऋषिकेश कुमार न्यूज 24 से हूं। सर, आपने दो चीज कहा कि 2020 के बाद 24 चुनाव 16 में सिंगल राज्य पार्टी गैर बीजेपी रही। लोग ये भी पीछे पूछते हैं सर कि जहां राज्यसभा की सीटें जिन राज्यों में ज्यादा होती है वहां सबसे ज्यादा आरोप प्रत्यारोप लगते हैं इलेक्शन कमीशन पर। और दूसरा सर, महिलाओं को लेकर आपने कहा कि महिलाओं का सम्मान करना होगा, तो चुनाव से ठीक पहले दिल्ली में प्रियंका गांधी के गाल और सड़क का मामला है, तो क्या उस पर भी कुछ संज्ञान ले रही है या आने वाले वक्त में इस तरीके के बयानों को लेकर क्या देख रहे हैं? Yes, please, Mr. Prabhu. Good afternoon, sir. I just have 2 points to ask. First of all, thanks for explaining that entire process. It makes our life much easier. But apart from the question of, you didn't address why the rules. One is about the Aadhaar seeding with the electoral card. That's something that, initially you all had said it will not be mandatory. Now it is more or less become mandatory if you do it online. And of course, the larger process for you, you've done 31 elections. You are the best to give us advice on what are the election, reforms that are required. And sadly, not much has been touched upon it. There's still the issue of, as you yourself in your presentation said, it is all numbered. So, TN Station was famous for mixing the ballots. In the EVMs, you can't mix. You still can identify. And that does not help a free and fair election. We'll take one lady in the back, last. Ma'am, please. Hi sir, Aishwarya Paliwal from India Today and Aaj Tak. Come this side. सर, फ्रीबीज जो है वो बहुत ज्यादा बढ़ती जा रही है। हर पॉलिटिकल पार्टी कोई ना कोई रोज आके एक नया फ्रीबी की बात करती है। क्या आपको लगता है कि लेवल प्लेइंग फील्ड नहीं बनता फ्रीबीज से, और क्या आप कोई कदम उठाएंगे फ्रीबीज को कर्व करने के लिए? वेरी इंपॉर्टेंट क्वेश्चंस एक्चुअली, जो अभी इस कॉन्टेक्स्ट में सब जगह घूम रहे हैं। आई एम सॉरी, मैंने कहा था कि रूल्स चेंज किए, ये एक मुद्दा है, मैं उसका जवाब आपने पूछ लिया अभी। देखिए, रूल्स क्यों चेंज किया? पारदर्शिता खत्म कर दी, ये एक कंसर्न रेज किया गया। जैसे आपने खुद कहा, पारदर्शिता हमारा मूलभूत आधार है। पारदर्शिता कम करने के लिए हम कुछ कर ही नहीं सकते। पहले तो ये बात मानस में बैठा लीजिए। अब ये प्रश्न आता है कि हमने क्यों चेंज किया। मुझे किताब दो, एक्ट की कॉपी दो, आरपी की दे दो ऐसी। इस किताब में ये रिप्रेजेंटेशंस ऑफ पीपल्स एक्ट है। इसमें आप कंडक्ट ऑफ इलेक्शन रूल्स में जाइए, रूल नंबर 93 इसका देखिए। रूल नंबर 93 में, रूल नंबर 93(1) ये कहता है कि 7 प्रकार के डॉक्यूमेंट्स नहीं दिए जाएंगे। 7 प्रकार के, जिसमें से सबसे इंपॉर्टेंट मैं एक का नाम ले रहा हूं, बाकी इसमें पढ़ लेंगे। ईवीएम्स भी हैं, बाकी चीजें भी हैं। 17A, फॉर्म नंबर 17। अब 17C के बाद 17A अचानक प्रचलन में आ जाएगा आज के बाद, ऐसा मुझे लगता है, मेरे मुंह से निकल गया। 17A क्या है? 17A, जैसे ही पोलिंग स्टेशन पर दिन भर जो वोटर्स आते हैं, वो अपना, आप जब जाते हैं तो अपना साइन करते हैं, नाम लिखते हैं या अंगूठा लगाते हैं, जो भी आप करते हैं, अपना आईडी दिखाते हैं। फर्स्ट पोलिंग ऑफिसर आपका ये काम करता है। 17A की डिटेल इसलिए नहीं दी जाती, कानून में लिखा हुआ है, ताकि उससे वोटर की प्राइवेसी अफेक्ट ना हो जाए। इफ 17A इज आउट, दैट मीन्स हु केम टू वोट, विद whom ही केम, व्हाट आईडी ही ब्रॉट, उसके प्राइवेसी के सीरियस इश्यूज पैदा हो जाते हैं। देयरफॉर हमने सिर्फ एक चेंज किया, जस्ट वन, एंड वाई?
whatever was available will remain available except one. अभी वैसे मुझे ये बोलना नहीं चाहिए ज्यादा, क्योंकि माननीय उच्चतम न्यायालय में शायद कोई केस फाइल हुआ है, अभी तक हमें पता नहीं लगा है। पता लग गया होता तो मैं नहीं बोलता। अभी फाइल होने की खबर आई है। सिर्फ सीसीटीवी कैमरे की फुटेज इनसाइड द बूथ एंड आउटसाइड द बूथ इज नॉट टू बी गिवन, was never being given. It was prohibited earlier also by the instructions of 2024 and before. And it will not be given, just to make it clear, that is the only change. This 93-2 has 25 forms, which include 17C, plus 4 forms. All of them were available and will continue to be available. So therefore, it is only to protect the privacy of the voter, profiling of the voter. 70 मतलब फिर तो पोलिंग स्टेशन के अंदर का मैंने लाइव वीडियो आपको दे दिया। कैसे दे सकते? कितनी बड़ी सिक्योरिटी। जिसने वोट नहीं दिया उसका भी वीडियो मिल गया, फिर तो उसका भी पता लग गया, हर वोटर की फेस भी मिल गई। और सपोजिंग मैं दे दूं आपको, सोचिए जरा, कंट्री को सोचने की जरूरत है। लोगों को ये बात कैसे कह सकते हैं, समझने की जरूरत है। छोटी सी बेसिक सी मैथमेटिक्स भी नहीं कर सकते। आई मीन इट्स मतलब कितने झूठ बोले जाएंगे। कोई तो लिमिट होगी, कोई तो इंतहा होगी, कहीं तो जाके रुकेगा। अगर 10.5 लाख बूथ, प्लीज नोट दिस, मैं पूरे देश को बता रहा हूं, 10.5 लाख बूथ, 10.5 लाख बूथ पे सुबह से सीसीटीवी की रिकॉर्डिंग शुरू होती है। वो हमारे इंटरनल पर्पज के लिए है, वो किसी को देने के लिए नहीं है। क्यों लेना चाहता है कोई, मैं ये भी बताता हूं आपको। 10 घंटे भी अगर मान लें हम, 7 बजे से 7 बजे तक की सीसीटीवी होती है, 12 घंटे, 10 भी मान लें, तो जरा अंदाजा लगाइए 10.5 लाख बूथ की 10 घंटे की फुटेज का मतलब हो गया 1 करोड़ घंटे। 1 करोड़ घंटे। और अगर 1 करोड़ घंटे का एक आदमी देखने बैठेगा तो अंदाजा लगा सकते हैं कितना समय लगेगा। अगर 8 घंटे भी रोज देखेगा तो 3600 साल लगेंगे उसको देखने में। 3600 years he will take to see. Why does he want it? Let us ask this question from the person who wants this. He will give it to for machine learning. आपकी मेरी सबकी शक्लें, सबके प्रोफाइल, सबकी वोटर्स की प्राइवेसी विल बी इन पब्लिक डोमेन। किसने वोट देने गए, किसके साथ वोट देने गए, कितने बजे वोट देने गए, कौन नहीं गया, किस कपड़े में पहन के गया, क्या उसका अटायर था, कैसा वो दिखाई देता है, कैसी उसकी प्रोफाइलिंग करनी है। मशीन विल लर्न दिस एंड मशीन विल ड्यूरिंग द पोलिंग प्रोसेस क्रिएट so much artificial intelligence regulated created content on the social media। आप पता ही नहीं लग पाएगा कि कोई बूथ जेन्युइन है या इनजेन्युइन है। एवरी बूथ आई विल रिक्रिएट ऑन फैक्ट फाइंडर्स विल ऑल्सो नॉट बी एबल टू एवर फाइंड आउट वेदर इट्स ए फेक और नॉन फेक। ऐसे लोग देखना चाहते हैं। चलिए एक कॉन्स्टिट्यूएंसी की बात करते हैं। एक कॉन्स्टिट्यूएंसी की फुटेज भी अगर दे दें कैंडिडेट के लिए, वो भी देखिए। वहां पर एक कॉन्स्टिट्यूएंसी में करीब 1800-1900 बूथ होते हैं एक पार्लियामेंट्री कॉन्स्टिट्यूएंसी में। उसको भी अगर 10 घंटे देखना पड़ेगा तो 6.5 साल लगेंगे। तब तक ईपी का भी टाइम निकल जाएगा, टेन्योर भी खत्म हो जाएगा। क्यों लेना चाहता है कोई? और लेके मिसयूज करते हैं लोग। वी हैव एग्जाम्पल्स। अगेन कमीशन बहुत डेलिब्रेट डिसीजन लेके, बहुत ही जिम्मेदारी के साथ आगे किसी के भी राइट को अफेक्ट नहीं करना चाहता। बिकॉज पूछने का अधिकार सबका है, मांगने का अधिकार सबका है। लेकिन मिस्चीवियस चीजों पर भी हम क्रिमिनल एक्शन ले सकते हैं, लेकिन रुक जाते हैं। इस फुटेज को लेके मिसयूज किया गया। वी हैव एग्जाम्पल्स। देयरफॉर सीसीटीवी का रूल चेंज करने का बेसिक कारण यही है। लेट एवरीबडी बी एश्योर्ड देयर इज नथिंग व्हाट वाज अवेलेबल विल नॉट बी अवेलेबल। वी आर मेकिंग दिस थिंग। अगर अभी भी ऐसा लगे, अभी तो हमने किया भी नहीं, अभी क्या चेंज किया है? एज प्रिस्क्राइब्ड इन दी रूल्स। अभी तो प्रिस्क्राइब भी नहीं किया, पहले से पहले ही। जब प्रिस्क्राइब करेंगे तब पूछ लेना। जब प्रिस्क्राइब्ड है, वो मैंने बताया 25+4 93(2) में इतने फॉर्म्स मिलते हैं, वो मिलते रहेंगे। वो तो रूल्स में लिखे हुए हैं। वी हैव नॉट चेंज इट। सो पारदर्शिता इज आवर बिगेस्ट फोटे। अगर कोई हमसे कहेगा भी कि पारदर्शिता खत्म कर दीजिए, हम नहीं करेंगे। वी विल रिक्वेस्ट एंड डेवलप एंड अलाउ एवरीबडी टू आस्क एज मेनी क्वेश्चंस एज। महिलाओं के विषय में प्रश्न पूछा गया।
अगर महिलाओं के विषय में कोई भी गलत बात बोले उसकी जितनी भर्त्सना की जा सके उतनी की जानी चाहिए। हमें ही नहीं, सबको मिलकर की जानी चाहिए, वोटर्स को भी की जानी चाहिए। इस तरीके के गंदे कमेंट्स नहीं किए जाने चाहिए। हमने बहुत स्ट्रिक्ट गाइडलाइंस दी हैं। अभी फिर मैं कहता हूं कि हम लोग अपने डीओस को क्रिमिनल एक्शन लेने से रोक रहे हैं। अगर हम ये शुरू कर देंगे तो ठीक नहीं है। लेट वोटर डिसाइड, बट वी will in no uncertain terms decry this and condemn this, but only when MCC is in power. From today onwards, I am again warning everybody in the elections in Delhi, इस तरीके की बच्चों का यूज नहीं करेंगे। बिल्कुल भी करेंगे तो फिर लाइन अगर आप क्रॉस करेंगे, बच्चों का यूज करेंगे, महिलाओं के प्रति कोई गलत प्रचार करेंगे, हमने पिछले 3-4 इलेक्शन से किया हुआ। जिस किसी ने महिला के खिलाफ बोलने की कोशिश की, हम नहीं अलाउ करेंगे। हमारे एक तरफ वो एम्पावरमेंट हो रहा है, एक तरफ हम ज्यादा से ज्यादा वोटर बना रहे हैं, उनको बूथ पे लेके आ रहे हैं, वो आ रही हैं अपने से, और आप उनको ऐसे बच्चों को, अपनी मदर्स एंड सिस्टर्स को ऐसे बोलें, दिस इज शेमफुल। वी विल, अगर जरूरत होगी तो हम लाइन क्रॉस करेंगे और फिर केस भी करेंगे। फ्रीबीज अगेन is a matter which is sub judice. Therefore, we are not speaking on this. But since you asked, আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। নতুন তালিকা ভুক্তিতে এগিয়ে গেল নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় লিঙ্গ অনুপাতে মহিলা ভোটারদের পরিসংখ্যান বেড়ে দাঁড়াল 993। রাজ্যের 7টি বিধানসভা আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার রয়েছেন 28,91,082 জন। এদের মধ্যে মহিলা ভোটার 14,40,299 জন, পুরুষ ভোটার রয়েছেন 14,50,709 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 74 জন, সার্ভিস ভোটার রয়েছেন 11,035 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 10,830 জন এবং মহিলা ভোটার 205 জন। চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে গত এক বছরে 34,517 জন নতুন ভোটার যুক্ত হয়েছেন চূড়ান্ত তালিকায়। 1 জানুয়ারি 2024কে ভিত্তি বছর ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন
28,56,925 জন, যার মধ্যে 14,35,172 জন পুরুষ, 14,21,679 জন মহিলা এবং 74 জন ছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার। এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় এক্ষেত্রে যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে 993। ভোটার তালিকায় ত্রিপুরা লিঙ্গ অনুপাত যেখানে 993, সেই ক্ষেত্রে জাতীয় গড় মাত্র 948। ভোটার তালিকায় মোট নতুন অন্তর্ভুক্তির সংখ্যা 51,303 রেকর্ড করা হয়েছে এবং 18 থেকে 19 বছর বয়সী 30,399 জন ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে, যার মধ্যে 14,766 জন পুরুষ, 15,632 জন মহিলা এবং একজন হলেন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট 12,430 জন মৃত ভোটারকে মুছে ফেলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। উল্লেখ করা যেতে পারে, পুনর্বাসনপ্রাপ্ত রাজ্যের ব্রু রিয়াং সম্প্রদায়ের যোগ্য ভোটারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। এদিকে বর্তমান সারা রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3,352টি বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের প্রধানদের ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2025 ইংরেজি সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপের জন্য ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 10 থেকে 31 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলবে অনলাইন ফর্ম ফিল আপ। বিজ্ঞপ্তিতে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1M এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1H ফর্ম ফিল আপের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কন্টিনিউ, কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল বা সিঙ্গল সাবজেক্ট ইমপ্রুভমেন্টের এই সব বিষয়ে যথারীতি 2 ধাপে ফর্ম ফিল আপ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ ফর্ম ফিল আপ না করে থাকেন, তারা পুনরায় আগামী 15 জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন বলে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এর মধ্যেই স্কুল তার ডাটা এন্ট্রি করবে। প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল আপ করতে হবে, আর এইচএস এর ক্ষেত্রে 1H ফর্ম ফিল আপ করতে হবে। ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলে, জানি ওরা। ফর্ম ফিল আপ করে স্কুল সেগুলো কালেকশন করে রাখবে। ওই ফর্মের ভিত্তিতেই 10 জানুয়ারি থেকে অনলাইনে ডাটা এন্ট্রি করবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যে চালু হবে বিদ্যুৎ ট্রেন। এক্ষেত্রে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত সম্পূর্ণ করা হয়েছে রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ, জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ত্রিপুরায় ট্রেন চলবে বিদ্যুৎ চালিত ইঞ্জিনে, একথা জানিয়েছেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কপিল কিশোর শর্মা। বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ চলছে দ্রুত গতিতে, জানিয়েছেন উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। এই কাজ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন এনএফ রেলওয়ে। এনএফ রেলওয়ে লামডিং ডিভিশনের মাইবং ও চন্দ্রনাথপুরের মধ্যে অংশে বৈদ্যুতিকরণের কাজ শেষ না হওয়ায় গুয়াহাটি পর্যন্ত এই লাইনে বৈদ্যুতিক ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে এই অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে 46 কোটি টাকার রেল বিদ্যুতায়ন প্রকল্পটি শুরু হয়েছে 2022 সালে, যা ত্রিপুরাকে সংযুক্ত করবে জাতীয় রেল গ্রিডের সাথে। বর্তমানে কাজে চলছে ডিজেল চালিত ট্রেন। বিদ্যুৎ ট্রেন চালুর ক্ষেত্রে ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া এবং গোমতী জেলার উদয়পুরে 3টি ট্রাকশন পাওয়ার সাবস্টেশন স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। কুমারঘাট সাবস্টেশনের কাজ শেষ হয়েছে গত মার্চে, তেলিয়ামুড়া সাবস্টেশন চলতি মাসে এবং উদয়পুর সাবস্টেশন ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। 3টি ট্রাকশন সাবস্টেশন সমাপ্ত হওয়ার পরে ধর্মনগর থেকে আগরতলা এবং অন্যান্য স্থানের রেলওয়ে পাওয়ার ট্রান্সমিশন লাইনে শক্তি সরবরাহ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে ত্রিপুরা। রাজ্যে বিদ্যুৎ ট্রেন চালানোর ক্ষেত্রে প্রতিটি সাবস্টেশনের জন্য 5 মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছে উত্তর পূর্ব রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা জিবি বাজার।
একটি ফলের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এলাকার ব্যবসায়ী ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। জিবি এলাকার বিপদনাশিনী মিষ্টান্ন ভাণ্ডারের পাশে একটি ফলের দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকার ব্যবসায়ীরা স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফলের দোকান সহ পার্শ্ববর্তী দুটো দোকানের অল্প বিস্তর ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন স্থানীয় দমকল কর্মী। দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সামনে এখন লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। আচ্ছা, প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে এই অগ্নিকাণ্ড শুরু হলো? মানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না। কয়টা দোকান পুরা গেছে? না, এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান আছে, একটু ক্ষতি হয়েছে। আর পাশের একটা দোকান, তিনটে দোকান। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিন, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 1888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। নতুন তালিকাভুক্তিতে এগিয়ে গেল নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় লিঙ্গ অনুপাতে মহিলা ভোটারদের পরিসংখ্যান বেড়ে দাঁড়াল 993। রাজ্যের 7টি বিধানসভা আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার রয়েছেন 28,91,082 জন। এদের মধ্যে মহিলা ভোটার 14,40,299 জন, পুরুষ ভোটার রয়েছেন 14,50,709 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 74 জন, সার্ভিস ভোটার রয়েছেন 11,035 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 10,830 জন এবং মহিলা ভোটার 205 জন। চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে গত এক বছরে 34,517 জন নতুন ভোটার যুক্ত হয়েছেন চূড়ান্ত তালিকায়। 1 জানুয়ারি 2024কে ভিত্তি বছর ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন 28,56,925 জন, যার মধ্যে 14,35,172 জন পুরুষ, 14,21,679 জন মহিলা এবং 74 জন ছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার। এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় এক্ষেত্রে যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে 993। ভোটার তালিকায় ত্রিপুরা লিঙ্গ অনুপাত যেখানে 993, সেই ক্ষেত্রে জাতীয় গড় মাত্র 948। ভোটার তালিকায় মোট নতুন অন্তর্ভুক্তির সংখ্যা 51,303 রেকর্ড করা হয়েছে এবং 18 থেকে 19 বছর বয়সী 30,399 জন ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে, যার মধ্যে 14,766 জন পুরুষ, 15,632 জন মহিলা এবং 1 জন হলেন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট 12,430 জন মৃত ভোটারকে মুছে ফেলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। উল্লেখ করা যেতে পারে, পুনর্বাসন প্রাপ্ত রাজ্যের ব্রু রিয়াং সম্প্রদায়ের যোগ্য ভোটারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। এদিকে বর্তমান সারা রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3,352টি বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের প্রধানদের ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2025 ইংরেজি সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপের জন্য ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 10 থেকে 31 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলবে অনলাইন ফর্ম ফিল আপ। বিজ্ঞপ্তিতে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1M এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1H ফর্ম ফিল আপের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কন্টিনিউ, কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল বা সিঙ্গল সাবজেক্টিভ ইমপ্রুভমেন্টের এই সব বিষয়ে যথারীতি 2 ধাপে ফর্ম ফিল আপ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ ফর্ম ফিল আপ না করে থাকেন, তারা পুনরায় আগামী 15 জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন বলে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এর মধ্যেই স্কুল ডাটা এন্ট্রি করবে। প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল আপ করতে হবে, আর এইচএস এর ক্ষেত্রে 1H ফর্ম ফিল আপ করতে হবে।
ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলে, জানি ওরা ফর্ম ফিল আপ করে স্কুল সেগুলো কালেকশন করে রাখবে। ওই ফর্মের ভিত্তিতেই 10 জানুয়ারি থেকে অনলাইনে ডাটা এন্ট্রি করবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যে চালু হবে বিদ্যুৎ ট্রেন। এক্ষেত্রে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত সম্পূর্ণ করা হয়েছে রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ, জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ত্রিপুরায় ট্রেন চলবে বিদ্যুৎ চালিত ইঞ্জিনে, কথা জানিয়েছেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কপিল কিশোর শর্মা। বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ চলছে দ্রুত গতিতে, জানিয়েছেন উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। এই কাজ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন এনএফ রেলওয়ে। এনএফ রেলওয়ে লামডিং ডিভিশনের মাইবং ও চন্দ্রনাথপুরের মধ্যে অংশে বৈদ্যুতিকরণের কাজ শেষ না হওয়ায় গুয়াহাটি পর্যন্ত এই লাইনে বৈদ্যুতিক ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে এই অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে 46 কোটি টাকার রেল বিদ্যুতায়ন প্রকল্পটি শুরু হয়েছে 2022 সালে, যা ত্রিপুরাকে সংযুক্ত করবে জাতীয় রেল গ্রিডের সাথে। বর্তমানে রাজ্যে চলছে ডিজেল চালিত ট্রেন। বিদ্যুৎ ট্রেন চালুর ক্ষেত্রে ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া এবং গোমতী জেলার উদয়পুরে 3টি ট্রাকশন পাওয়ার সাবস্টেশন স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। কুমারঘাট সাবস্টেশনের কাজ শেষ হয়েছে গত মার্চে, তেলিয়ামুড়া সাবস্টেশন চলতি মাসে এবং উদয়পুর সাবস্টেশন ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। 3টি ট্রাকশন সাবস্টেশন সমাপ্ত হওয়ার পরে ধর্মনগর থেকে আগরতলা এবং অন্যান্য স্থানে রেলওয়ে পাওয়ার ট্রান্সমিশন লাইনে শক্তি সরবরাহ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে ত্রিপুরা। রাজ্যে বিদ্যুৎ ট্রেন চালানোর ক্ষেত্রে প্রতিটি সাবস্টেশনের জন্য 5 মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছে উত্তর পূর্ব রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা জিবি বাজার। একটি ফলের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এলাকার ব্যবসায়ী ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। জিবি এলাকার বিপদনাশিনী মিষ্টান্ন ভান্ডারের পাশে একটি ফলের দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকার ব্যবসায়ীরা স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফলের দোকান সহ পার্শ্ববর্তী 2টি দোকানের অল্প বিস্তর ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন স্থানীয় দমকল কর্মী। দেবনাশিনী মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সামনে এখন লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে অগ্নিকাণ্ড শুরু? মানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? কয়টা দোকান পোড়া গেছে? কয়টা দোকান হচ্ছে না? কয়টা দোকান পোড়া গেছে? না, এখানে তো একটা তো দোকান পোড়া গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান আছে, একটু ক্ষতি হয়েছে। আর পাশের একটা দোকান। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ পর্দায়। নমস্কার।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর সুখবর আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ের আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিন, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 1888 1800 এই নম্বরে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আমরা 12:10 দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে অগ্নিকাণ্ড শুনছি? কারণ এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। এরকম ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না, কয়টা দোকান পুরা গেছে? না এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টির দোকান একটু ক্ষতি হয়েছে, আর পাশের একটা দোকান, তিনটা দোকান। কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ আনতে? হয়তো আধা ঘন্টা। এখন কি মানে পরিস্থিতি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন নিতে কয়টা গাড়ি আপনাদের এখানে? 3টা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে। টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? 3টা। আপনার নামটা? আনন্দ বর্মা, ধন্যবাদ।
মাসের জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিন, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 1888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি এই মুহূর্তের খবরে। নতুন তালিকা ভুক্তিতে এগিয়ে গেল নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় লিঙ্গ অনুপাতে মহিলা ভোটারদের পরিসংখ্যান বেড়ে দাঁড়াল 993। রাজ্যের 7টি বিধানসভা আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার রয়েছেন 28,91,082 জন। এদের মধ্যে মহিলা ভোটার 14,40,299 জন, পুরুষ ভোটার রয়েছেন 14,50,709 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 74 জন, সার্ভিস ভোটার রয়েছেন 11,035 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 10,830 জন এবং মহিলা ভোটার 205 জন। চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে গত এক বছরে 34,517 জন নতুন ভোটার যুক্ত হয়েছেন চূড়ান্ত তালিকায়। 1 জানুয়ারি 2024কে ভিত্তি বছর ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন 28,56,925 জন, যার মধ্যে 14,35,172 জন পুরুষ, 14,21,679 জন মহিলা এবং 74 জন ছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার। এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় এক্ষেত্রে যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে 993। ভোটার তালিকায় ত্রিপুরা লিঙ্গ অনুপাত যেখানে 993, সেই ক্ষেত্রে জাতীয় গড় মাত্র 948। ভোটার তালিকায় মোট নতুন অন্তর্ভুক্তির সংখ্যা 51,303 রেকর্ড করা হয়েছে এবং 18 থেকে 19 বছর বয়সী 30,399 জন ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে, যার মধ্যে 14,766 জন পুরুষ, 15,632 জন মহিলা এবং একজন হলেন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট 12,430 জন মৃত ভোটারকে মুছে ফেলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। উল্লেখ করা যেতে পারে, পুনর্বাসন প্রাপ্ত রাজ্যের ব্রু রিয়াং সম্প্রদায়ের যোগ্য ভোটারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। এদিকে বর্তমান সারা রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3,352টি বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের প্রধানদের ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2025 ইংরেজি সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপের জন্য ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 10 থেকে 31 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলবে অনলাইন ফর্ম ফিল আপ। বিজ্ঞপ্তিতে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1M এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1H ফর্ম ফিল আপের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কন্টিনিউ, কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল বা সিঙ্গল সাবজেক্ট ইমপ্রুভমেন্টে এই সব বিষয়ে যথারীতি 2 ধাপে ফর্ম ফিল আপ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ ফর্ম ফিল আপ না করে থাকেন, তারা পুনরায় আগামী 15 জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন বলে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এর মধ্যে স্কুল ডাটা এন্ট্রি করবে। প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল আপ করতে হবে, আর এইচএস এর ক্ষেত্রে 1H ফর্ম ফিল আপ করতে হবে।
ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে, স্কুলে জানি ওরা ফর্ম ফিল আপ করে স্কুল সেগুলো কালেকশন করে রাখবে। ওই ফর্মের ভিত্তিতেই 10 জানুয়ারি থেকে অনলাইনে ডাটা এন্ট্রি করবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যে চালু হবে বিদ্যুৎ ট্রেন। এক্ষেত্রে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত সম্পূর্ণ করা হয়েছে রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ, জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ত্রিপুরায় ট্রেন চলবে বিদ্যুৎ চালিত ইঞ্জিনে, কথা জানিয়েছেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কপিল কিশোর শর্মা। বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ চলছে দ্রুত গতিতে, জানিয়েছেন উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। এই কাজ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন এনএফ রেলওয়ের। এনএফ রেলওয়ে লামডিং ডিভিশনের মাইবং ও চন্দ্রনাথপুরের মধ্যে অংশে বৈদ্যুতিকরণের কাজ শেষ না হওয়ায় গুয়াহাটি পর্যন্ত এই লাইনে বৈদ্যুতিক ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে এই অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে 46 কোটি টাকার রেল বিদ্যুতায়ন প্রকল্পটি শুরু হয়েছে 2022 সালে, যা ত্রিপুরাকে সংযুক্ত করবে জাতীয় রেল গ্রিডের সাথে। বর্তমানে রাজ্যে চলছে ডিজেল চালিত ট্রেন। বিদ্যুৎ ট্রেন চালুর ক্ষেত্রে ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া এবং গোমতী জেলার উদয়পুরে 3টি ট্রাকশন পাওয়ার সাবস্টেশন স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। কুমারঘাট সাবস্টেশনের কাজ শেষ হয়েছে গত মার্চে, তেলিয়ামুড়া সাবস্টেশন চলতি মাসে এবং উদয়পুর সাবস্টেশন ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। 3টি ট্রাকশন সাবস্টেশন সমাপ্ত হওয়ার পরে ধর্মনগর থেকে আগরতলা এবং অন্যান্য স্থানে রেলওয়ে পাওয়ার ট্রান্সমিশন লাইনে শক্তি সরবরাহ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে ত্রিপুরা। রাজ্যে বিদ্যুৎ ট্রেন চালানোর ক্ষেত্রে প্রতিটি সাবস্টেশনের জন্য 5 মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছে উত্তর পূর্ব রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা জিবি বাজার। একটি ফলের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এলাকার ব্যবসায়ী ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। জিবি এলাকার বিপদনাশিনী মিষ্টান্ন ভান্ডারের পাশে একটি ফলের দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকার ব্যবসায়ীরা স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফলের দোকান সহ পার্শ্ববর্তী 2টি দোকানের অল্প বিস্তর ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন স্থানীয় দমকল কর্মী। দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক সোর্সের থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একটু লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে অগ্নিকাণ্ড শুনছে? মানে এটা ইলেকট্রিক সোর্স থেকে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না? কয়টা দোকান পুরা গেছে? না, এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান আছে, একটু ক্ষতি হয়েছে। আর পাশের একটা দোকান, 3টা দোকান। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ পর্দায়। নমস্কার।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর সুখবর আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয়ের ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091।
জানুয়ারি সমস্ত মন্ডল, ডিস্ট্রিক্ট এবং প্রদেশের পদাধিকারীদেরকে নিয়ে, যেটা আমাদের এই ওয়ার্কশপ হবে, ওয়ার্কশপের মাধ্যমে কিভাবে এই কর্মসূচিকে আমরা সফল করব, কিভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সম্প্রদায় মানুষের কাছে পৌঁছাবো, তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে একটা নির্দেশিকা জারি হবে। এর জন্য দল আমাদেরকে একটা রাজ্যের একটা কমিটি আমরা করে দিয়েছেন এবং এখানে অবশ্যই এই সংবিধান দিবসকে কেন্দ্র করে আমাকে রাজ্যের ইনচার্জ করা হয়েছে। সঙ্গে আমার সঙ্গে কমিটির কো-ইনচার্জ সদস্যরা হলেন আমাদের বিপিন দেববর্মা, যিনি জেনারেল সেক্রেটারি প্রদেশ বিজেপি, এবং পিনাকি দাস চৌধুরী, যিনি মাননীয় বিধায়ক, এবং অজন্তা ভট্টাচার্য, এবং আমার পাশে বসা সুনীল সরকার মহোদয়। এই পাঁচজনকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের সেখানে আরেকটি কমিটি করা হয়েছে ডিস্ট্রিক্টের দায়িত্ব নিয়ে, এবং ডিস্ট্রিক্টের পরে মন্ডলও 3 জন করে প্রতিনিধি করে সেখানে একটা কমিটি করা হয়েছে। তো এই মন্ডল ভিত্তিক যখন এই পরিকল্পনা হবে, কাজ হবে, সেটা মন্ডলের প্রতিটি বুথ ভিত্তিক কাজ হয়ে উঠে এসে মন্ডল হবে। মন্ডলের একটা বিভিন্ন সভাতে বিভিন্ন বুদ্ধিজীবীর সঙ্গে যুক্ত হবে, মহিলাদের সঙ্গে যুক্ত হবে এবং যুবকদের সঙ্গে যুক্ত হবে, ঠিক ডিস্ট্রিক্ট ওয়াইজ, যাতে আরো বড় মাপের সমস্ত মন্ডলগুলোকে নিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে আগামী 17 তারিখে 17 জানুয়ারি যেখানে আমাদের একটা বড় প্রসেশনের মাধ্যমে এই সংবিধান এই দিবসকে গৌরব দিবস হিসাবে আমরা এটা সংবিধান গৌরব হিসাবে আমরা সেটা পালন করব। ঠিক তেমনি আবার লাস্ট দিন 15 তারিখে 25 জানুয়ারি যেখানে আমাদের এই প্রচারের শেষ দিন, সেই দিনে আবার প্রতিটি মন্ডল ভিত্তিক সেখানে এরকম একটি গৌরব দিবসের উপলক্ষে আমাদের এখানে অভিযান আমরা করব। তো এই ব্যাপারে এবং রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হওয়া, এই যে সংবিধান সম্পর্কিত সংবিধান দিবসকে মর্যাদা শুধু অনুষ্ঠান করে নয়, সেখানে প্রতিটি সংবিধানের পাতায় পাতায় বিভিন্ন রকম আমাদের উদ্দেশ্য রচিত আছে এবং সেগুলো যাতে মানুষের কাছে বিভিন্ন স্তরকে বিভেদ করে ভাগ করে আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছাবো। তো এই পরিপ্রেক্ষিতে আপনারা এই রাজ্যের নাগরিক, দেশের নাগরিক, এবং আপনাদেরও যথেষ্ট দায়বদ্ধতা কর্তব্য আপনারা পালন করেন এবং এই যে পরিকল্পনা আমাদের দল ভিত্তিক, যদিও এটা আমাদের কোনো পার্টি প্রচার করতে যাচ্ছি না, দেশের সংবিধানকে লক্ষ্য রেখে সংবিধানের মর্যাদা গৌরবকে লক্ষ্য করে মানুষের কাছে ব্যাপকভাবে সংবিধান নিয়ে চর্চা। কারণ সময় সময় দেখা গেছে যে সংবিধানকে নিয়ে বিভিন্ন সময় কিছু রাজনৈতিক দল অপব্যাখ্যা করে থাকে। এটা খুবই দুঃখজনক ঘটনা যে কখনো আমি দেখেছি যে সংবিধানকে অবজ্ঞা করা হয়েছে সিপিএম পার্টিও, যেখানে সংবিধানকে সরাসরি অবজ্ঞা করা হতো। বিভিন্ন সময়ে কংগ্রেস পার্টি থেকেও বিভিন্ন সময় সংবিধান সম্পর্কিত সঠিকভাবে সেখানে মানে প্রকাশ করা হতো না। কিন্তু সংবিধান যে রচয়িতা বাবা সাহেব আম্বেদকর, এ সম্পর্কে কোনো ভুল নেই যে কঠিন পরিশ্রম, কঠিন প্রাপ্যতা, শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তিনি এই দেশের সংবিধানকে রচিত করেছেন। বহুদিন বহু সরকার ছিলেন এই দেশে, কিন্তু কখনো ওনাকে যে তার সঠিক সম্মান দেখাবে, সম্মান শুধু মুখে দেখালে হবে না, দেশের বিভিন্ন রকম যেখানে আজকে ওনাকে যদি পুরস্কৃত করা সম্মান হিসেবে ভারতরত্ন হিসাবে, সেটা ভারতীয় জনতা পার্টির সরকারও করেছে। এই ক্ষেত্রে পরিষ্কার প্রমাণিত যে সংবিধান রচয়িতাকে সম্মান কাজে করে দেখানো হয়, শুধু শুধু নাম প্রস্তাব করে সংবিধান প্রণেতাকে সম্মান দেখানোই শেষ কথা নয়। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা দেশের অগ্রগতি, রাষ্ট্র নির্মাণের সঠিক ভূমিকা পালন করার জন্য
এবং এই রাষ্ট্রকে তৈরি করে হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র অনেক দূরে এগিয়ে গেছে। আগামী দিনে আরো বেশি জায়গায় পৌঁছানোর লক্ষ্য করে দেশের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছে। ঠিক সেই মোতাবেক রাজ্য সরকারও মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজ করার চেষ্টা করছি এবং আমাদের বিশ্বাস যে রাষ্ট্র নির্মাণে শুধুমাত্র পার্টিকুলার একজন বা একাধিক ব্যক্তি নয়, সার্বিক সমর্থন সবার সহযোগিতা একসঙ্গে যদি যুক্ত করা যায়, সকলকে যদি একত্রিত করা যায়, তাহলে সঠিক লক্ষ্যে আমরা পৌঁছে যাব। আমি এই উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখবো যে আমাদের এই কর্মসূচি কোনো ব্যক্তি কোনো কারোর পক্ষের ব্যাপার নয়, এটা সমস্ত মানুষের কাছে রাষ্ট্রহিতে রাষ্ট্রের সংবিধানকে সকলের কাছে আরো বেশি করে জাগ্রত করা এবং এই গৌরব দিবসে পালন করার জন্য আবেদন, গৌরব অভিযানকে যাতে আমরা করতে পারি, এটা মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 1888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি এই মুহূর্তের খবরে। নতুন তালিকাভুক্তিতে এগিয়ে গেল নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় লিঙ্গ অনুপাতে মহিলা ভোটারদের পরিসংখ্যান বেড়ে দাঁড়ালো 993। রাজ্যের 7টি বিধানসভা আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার রয়েছেন 28,91,082 জন। এদের মধ্যে মহিলা ভোটার 14,40,299 জন। পুরুষ ভোটার রয়েছেন 14,50,709 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 74 জন। সার্ভিস ভোটার রয়েছেন 11,035 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 10,830 জন এবং মহিলা ভোটার 205 জন। চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে গত এক বছরে 34,517 জন নতুন ভোটার যুক্ত হয়েছেন চূড়ান্ত তালিকায়। 1 জানুয়ারি 2024কে ভিত্তি বছর ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন 28,56,925 জন, যার মধ্যে 14,35,172 জন পুরুষ, 14,21,679 জন মহিলা এবং 74 জন ছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার। এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় এক্ষেত্রে যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে 993। ভোটার তালিকায় ত্রিপুরা লিঙ্গ অনুপাত যেখানে 993, সেক্ষেত্রে জাতীয় গড় মাত্র 948। ভোটার তালিকায় মোট নতুন অন্তর্ভুক্তির সংখ্যা 51,303 রেকর্ড করা হয়েছে এবং 18 থেকে 19 বছর বয়সী 30,399 জন ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে, যার মধ্যে 14,766 জন পুরুষ, 15,632 জন মহিলা এবং একজন হলেন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট 12,430 জন মৃত ভোটারকে মুছে ফেলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। উল্লেখ করা যেতে পারে, পুনর্বাসনপ্রাপ্ত রাজ্যের ব্রু রিয়াং সম্প্রদায়ের যোগ্য ভোটারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। এদিকে বর্তমান সারা রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3,352টি বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের প্রধানদের ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2025 ইংরেজি সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপের জন্য ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 10 থেকে 31 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলবে অনলাইন ফর্ম ফিল আপ। বিজ্ঞপ্তিতে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1M এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1H ফর্ম ফিল আপের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কন্টিনিউ, কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল বা সিঙ্গল সাবজেক্ট ইমপ্রুভমেন্টে এই সব বিষয়ে যথারীতি 2 ধাপে ফর্ম ফিল আপ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ ফর্ম ফিল আপ না করে থাকেন, তারা পুনরায় আগামী 15 জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন বলে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এর মধ্যে স্কুল ডাটা এন্ট্রি করবে। প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল আপ করতে হবে, আর এইচএস এর ক্ষেত্রে 1H ফর্ম ফিল আপ করতে হবে।
ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে, স্কুলে জানি ওরা ফর্ম ফিল আপ করে স্কুল সেগুলো কালেকশন করে রাখবে। ওই ফর্মের ভিত্তিতেই 10 জানুয়ারি থেকে অনলাইনে ডাটা এন্ট্রি করবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যে চালু হবে বিদ্যুৎ ট্রেন। এক্ষেত্রে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত সম্পূর্ণ করা হয়েছে রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ, জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ত্রিপুরায় ট্রেন চলবে বিদ্যুৎ চালিত ইঞ্জিনে, একথা জানিয়েছেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কপিল কিশোর শর্মা। বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ চলছে দ্রুত গতিতে, জানিয়েছেন উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। এই কাজ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন এনএফ রেলওয়ে। এনএফ রেলওয়ে লামডিং ডিভিশনের মাইবং ও চন্দ্রনাথপুরের মধ্যে অংশে বৈদ্যুতিকরণের কাজ শেষ না হওয়ায় গুয়াহাটি পর্যন্ত এই লাইনে বৈদ্যুতিক ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে এই অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে 46 কোটি টাকার রেল বিদ্যুতায়ন প্রকল্পটি শুরু হয়েছে 2022 সালে, যা ত্রিপুরাকে সংযুক্ত করবে জাতীয় রেল গ্রিডের সাথে। বর্তমানে রাজ্যে চলছে ডিজেল চালিত ট্রেন। বিদ্যুৎ ট্রেন চালুর ক্ষেত্রে ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া এবং গোমতী জেলার উদয়পুরে 3টি ট্রাকশন পাওয়ার সাবস্টেশন স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। কুমারঘাট সাবস্টেশনের কাজ শেষ হয়েছে গত মার্চে, তেলিয়ামুড়া সাবস্টেশন চলতি মাসে এবং উদয়পুর সাবস্টেশন ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। 3টি ট্রাকশন সাবস্টেশন সমাপ্ত হওয়ার পরে ধর্মনগর থেকে আগরতলা এবং অন্যান্য স্থানে রেলওয়ে পাওয়ার ট্রান্সমিশন লাইনে শক্তি সরবরাহ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে ত্রিপুরা। রাজ্যে বিদ্যুৎ ট্রেন চালানোর ক্ষেত্রে প্রতিটি সাবস্টেশনের জন্য 5 মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছে উত্তর পূর্ব রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা জিবি বাজার। একটি ফলের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এলাকার ব্যবসায়ী ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রের খবর। জিবি এলাকার বিপদনাশিনী মিষ্টান্ন ভান্ডারের পাশে একটি ফলের দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকার ব্যবসায়ীরা স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফলের দোকান সহ পার্শ্ববর্তী 2টি দোকানের অল্প বিস্তর ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন স্থানীয় দমকল কর্মী। দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সামনে একটু লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে এই অগ্নিকাণ্ড শুনছি? মানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না? কয়টা দোকান পুরা গেছে? না, এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান আছে, একটু ক্ষতি হয়েছে। আর পাশের একটা দোকান, 3টা দোকান। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ পর্দায়। নমস্কার।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর সুখবর আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 1800 এই নম্বরে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আমরা 12:10 দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে, মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে না এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। ক্ষয়ক্ষতি হয়েছে, কয়টা দোকান খোলা গেছে? হ্যাঁ হচ্ছে না, কয়টা দোকান খোলা গেছে? না এখানে তো একটা তো দোকান খোলা গেছে, ফলের দোকান, এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান একটু ক্ষতি হয়েছে, আর পাশের একটা দোকান, তিনটে দোকান। কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ? তো 8 ঘন্টা। এখন কি মানে পরিস্থিতি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন নিতে কয়টা গাড়ি আপনাদের এখানে? 3টা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে। টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত? 3টা। আপনার নামটা? আনন্দ বর্মা, ফায়ার। ধন্যবাদ।
খবর, সুখবর। আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ের আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888 1800 309 0309 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি এই মুহূর্তের খবরে। নতুন তালিকা ভুক্তিতে এগিয়ে গেল নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় লিঙ্গ অনুপাতে মহিলা ভোটারদের পরিসংখ্যান বেড়ে দাঁড়ালো 993। রাজ্যে 7টি বিধানসভা আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার রয়েছেন 28,91,082 জন। এদের মধ্যে মহিলা ভোটার 14,40,299 জন। পুরুষ ভোটার রয়েছেন 14,50,709 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 74 জন। সার্ভিস ভোটার রয়েছেন 11,035 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 10,830 জন এবং মহিলা ভোটার 205 জন। চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে গত এক বছরে 34,517 জন নতুন ভোটার যুক্ত হয়েছেন চূড়ান্ত তালিকায়। 1 জানুয়ারি 2024-কে ভিত্তি বছর ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন 28,56,925 জন, যার মধ্যে 14,35,172 জন পুরুষ, 14,21,679 জন মহিলা এবং 74 জন ছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার। এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় এক্ষেত্রে যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে 993। ভোটার তালিকায় ত্রিপুরা লিঙ্গ অনুপাত যেখানে 993, সেক্ষেত্রে জাতীয় গড় মাত্র 948। ভোটার তালিকায় মোট নতুন অন্তর্ভুক্তির সংখ্যা 51,303 রেকর্ড করা হয়েছে এবং 18 থেকে 19 বছর বয়সী 30,399 জন ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে, যার মধ্যে 14,766 জন পুরুষ, 15,632 জন মহিলা এবং 1 জন হলেন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট 12,430 জন মৃত ভোটারকে মুছে ফেলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। উল্লেখ করা যেতে পারে, পুনর্বাসনপ্রাপ্ত রাজ্যের ব্রু রিয়াং সম্প্রদায়ের যোগ্য ভোটারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। এদিকে বর্তমান সারা রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3,352টি বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের প্রধানদের ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2025 ইংরেজি সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপের জন্য ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 10 থেকে 31 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলবে অনলাইন ফর্ম ফিল আপ। বিজ্ঞপ্তিতে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1M এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1H ফর্ম ফিল আপের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কন্টিনিউ, কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল বা সিঙ্গল সাবজেক্ট ইমপ্রুভমেন্টের এই সব বিষয়ে যথারীতি 2 ধাপে ফর্ম ফিল আপ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ ফর্ম ফিল আপ না করে থাকেন, তারা পুনরায় আগামী 15 জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন বলে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের। নমস্কার।
নমস্কার, বিকেলের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য আরো 13 কোটি টাকা মঞ্জুর করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ব্যয় করা হবে এই অর্থরাশি। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য অতিরিক্ত 13 কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। সামাজিক মাধ্যমে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ব্যয় করা হবে এই অর্থরাশি। 2024 সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে ক্ষয়ক্ষতি কমাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত 13 কোটি টাকা মঞ্জুর করেছে সরকার, যার ফলে এই খাতে মোট বরাদ্দ 25 কোটি টাকায় পৌঁছেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজস্ব বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবহার করা হবে বরাদ্দকৃত এই অর্থরাশি বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ পরিবাহী লাইন, কৃষি ও উদ্যান, চাষযোগ্য কৃষিজমি, মৎস্য জলাশয়, পুকুর, বাঁধ, প্রাণী সম্পদ, ঘর বাড়ি ইত্যাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে। মহাসড়ক, রাজ্য সড়ক এবং গ্রামীণ রাস্তাগুলো বন্যায় ভেসে গেছে এবং পলি ও জলে প্লাবিত হয়েছে পুকুর, জলাশয় ও কৃষিজমিগুলো। বন্যা দুর্গতদের জন্য গত সেপ্টেম্বর মাসে প্রাথমিকভাবে 564 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ঘোষিত এই ত্রাণ এবং পুনরুদ্ধার প্যাকেজের মধ্যে রয়েছে খাদ্য ও জনসংবরণ দপ্তরের জন্য 70 কোটি টাকা এবং কৃষি দপ্তরের জন্য 15 কোটি টাকা। এক্ষেত্রে মৎস্য দপ্তরের জন্য বরাদ্দ হয় 10 কোটি টাকা, শিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ হয় 12 কোটি টাকা, পূর্ত দপ্তরের পানীয় জল ও স্যানিটেশনের জন্য বরাদ্দ হয় 50 কোটি টাকা। এছাড়া নগর উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ হয় 12 কোটি টাকা, গ্রাম উন্নয়ন দপ্তরের জন্য 40 কোটি টাকা, স্বাস্থ্য দপ্তরের জন্য 10 কোটি টাকা, পূর্ত দপ্তরের জন্য মোট 235 কোটি টাকা এবং বিদ্যুৎ দপ্তরের জন্য বরাদ্দ হয় 100 কোটি টাকা। এবার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আরো 13 কোটি টাকা বরাদ্দ হওয়ায় বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি লাঘবে বিশেষ সহায়ক হবে বলেই প্রত্যাশা রাজ্যের সাধারণ মানুষের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের সাফল্যের কাজ খতিয়ে দেখতেই রাজ্যে আসেন আসামের শ্রীভূমি জেলার 16 জনের এক প্রতিনিধি দল। মঙ্গলবার শ্রীভূমির প্রতিনিধিদের নিয়ে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রীভূমি 16 জনের এই প্রতিনিধি দল আগামী 3 দিন রাজ্যের বিভিন্ন এলাকায় গোধন প্রকল্পের সাফল্যের কাজ পরিদর্শন করবেন। 2020-21 সাল থেকে রাজ্যকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার জন্য উন্নত গোধন প্রকল্প চালু করা হয়েছে। টিএলডি এর তত্ত্বাবধানে এই উন্নত প্রকল্পের কাজের মধ্যে কৃত্রিম উপায়ে গাভীর প্রজনন বৃদ্ধি করে রাজ্যে গোধন প্রকল্প বিশেষ সফলতা অর্জন করেছে। আর এই সফলতার কাজ পরিদর্শনের জন্য আসামের শ্রীভূমি থেকে 16 জনের প্রতিনিধি রাজ্যে এসেছেন বলে জানিয়েছেন ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন সংস্থার জেনারেল ম্যানেজার ডক্টর সঞ্জীব দাস। সফলতার কাজ দেখার জন্য আসামের শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে 16 জন ভেটেরিনারিয়ান আজকে আমাদের এখানে এসেছেন। ওরা আগামী 3 দিন ওরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ফিল্ডে যে আমাদের কাজ রয়েছে, যার থেকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা যে কাজটা করছি টিএলডি এর পক্ষ থেকে, এবং কৃষকরা যেভাবে উপকৃত হচ্ছেন রাজ্য সরকারের সহযোগিতায়, সেটা তারা দেখবেন এবং তাদের অভিজ্ঞতার নিরিখে তাদের রাজ্যেও আমরা কিভাবে এই সফলতা পেলাম সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এই কারণেই তাদের এই ভিজিট, এবং আমরা আশা করছি তারা একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমাদের রাজ্য থেকে যাবে। ত্রিপুরা রাজ্যে গোধন প্রকল্পে যে ধরনের উন্নত আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে সেগুলো পরিদর্শন ও যাচাই করে আসামে আরো উন্নত প্রকল্প চালু করার পরিকল্পনা করা হবে বলে শ্রীভূমি জেলার প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে। গো প্রজনন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি অভিজ্ঞ ত্রিপুরা রাজ্য এবং উন্নত মানের গোধন উৎপাদনেও রাজ্য বিশেষভাবে সক্ষম বলে প্রশংসা করেন তিনি। গো খাদ্যে ত্রিপুরা সরকারের 50% ছাড় চালু করার ফলে গো পালকরা যথেষ্ট উপকৃত হয়েছেন। ফলে রাজ্যের গো পালকরা গাভী পালনে আরো উৎসাহী হবেন ও রাজ্যে দুগ্ধ উৎপাদনের মাত্রা আরো বাড়বে বলে আশা ব্যক্ত করেন ডক্টর আবু বক্কর সিদ্দিকী। আমরা এটাই ভালো লাগছে যে তারা যে এগুলা স্কিম, এই যে ফিডের সাবসিডি, এটা খুব বড় একটা স্কিম। কারণ ফার্মার্সের এখন একটা ডিমান্ড হইতেছে, যে বলতেছে ম্যাক্সিমাম ফার্মার্সের চার আমরা দুধের মার্কেট পাই না, দুধের দাম পাই না, কিন্তু আমরা প্রোডাকশন কস্টটা বেশি। যদি গভর্নমেন্ট এরকম করিয়া 50% ফিডে সাবসিডি দেয়, তখন ফার্মার্সে আমরা গাভী পালনের উৎসাহী হইব, বেশি দুগ্ধ উৎপাদন তখন স্টেটে হইব। এইটা আমরা রাজ্যে এটা আমরা আশা করি, আমরা ভাবছি এটা আমরা
আমরা গভর্নমেন্ট অফ আসামের আমরা এটা তুলে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের মধ্যে দুর্ঘটনায় কোনো গরুর মৃত্যু হলে রাজ্য সরকারের গোপালকদের জন্য আর্থিক সাহায্যের বিষয়টিও প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন শ্রীভূমির সাব ডিভিশনাল ভেটেরিনারি অফিসার ডক্টর আবু বক্কর সিদ্দিকী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে পদোন্নতির নীতিগুলো নিয়ে অসন্তুষ্টি রয়েছে একাংশ কর্মচারী মহলে। তপশিলি জাতি এবং উপজাতি সংরক্ষিত অসংখ্য অসমাপ্ত পদ থাকা সত্ত্বেও যোগ্যতার অভাব উল্লেখ করে বঞ্চিত করা হচ্ছে বলে ক্ষোভ সাধারণ শ্রেণীভুক্ত কর্মচারী মহলে। রাজ্যে পদোন্নতির নীতি নিয়ে ক্ষোভ রয়েছে কর্মচারীদের একাংশ মহলের। বিশেষ করে ত্রিপুরা এসটি/এসসি সংরক্ষণ বিধিমালা 1992 এর বিধি 9(2) এর অধীনে পদোন্নতি নীতি নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্য সরকারের সাধারণ শ্রেণীভুক্ত কর্মচারীদের মধ্যে। এই নীতির কারণে বৈষম্য এবং বঞ্চনার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকারের সাধারণ শ্রেণী কর্মচারীরা। রাজ্য সরকারের পদগুলোর প্রায় 80% দখল করে আছেন তপশিলি, উপজাতি এবং তপশিলি জাতিভুক্ত কর্মচারীরা, যাদের সম্মিলিত জনসংখ্যার অনুপাত 48%। এই পরিস্থিতিতে সংরক্ষিত বিভাগ থেকে অনেক জুনিয়র কর্মকর্তা সাধারণ শ্রেণীভুক্ত সিনিয়র প্রতিপক্ষের চেয়ে পদোন্নতি পেয়ে যাচ্ছেন দ্রুত। বিষয়টি নিয়ে অনেকটাই ক্ষোভ রয়েছে কর্মচারীদের একাংশ মহলে। উল্লেখ করা যেতে পারে, পদোন্নতির এই পদ্ধতিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছিল 2011 সালে। এ প্রেক্ষিতে 2015 সালে একটি যুগান্তকারী সিদ্ধান্তে রাজ্য সরকারকে পদোন্নতির জন্য সুস্পষ্ট নির্দেশিকা তৈরি করতে বাধ্য করেছিল ত্রিপুরা উচ্চ আদালত, যেখানে ন্যায্যতা নিশ্চিত করে পদোন্নতির ক্ষেত্রে সাংবিধানিক নীতিগুলো মেনে চলার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। 2017 সালে বিধি 9(2) এর অধীনে পদোন্নতির আদেশ জারি করেছিল রাজ্য সরকার। 2018 সালে নতুন সরকার গঠনের পরেও পরিস্থিতির উন্নতি হয়নি, কারণ 2021 সালে এককালীন অ্যাডহক পদোন্নতির জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে প্রাথমিকভাবে সংরক্ষিত শ্রেণীর কর্মচারীদের দেওয়া হয়েছিল বিশেষ সুবিধা। অসংখ্য অসমাপ্ত পদ থাকা সত্ত্বেও যোগ্যতার অভাব উল্লেখ করে এই বিজ্ঞপ্তিতে বাদ দেওয়া হয়েছে সাধারণ শ্রেণী কর্মচারীদের। উপরন্তু পদোন্নতির তালিকায় স্বচ্ছতা বিষয়ে আরটিআই আবেদন প্রত্যাখ্যান করার মতো অভিযোগ রয়েছে রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের বিরুদ্ধে। জানুয়ারি 2022 সালে পদোন্নতি সংরক্ষণ নীতি বাস্তবায়নের জন্য স্পষ্ট শর্ত বেঁধে দেয় বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ। শুধু তাই নয়, এসটি/এসসি বিভাগের অপর্যাপ্ত প্রতিনিধিত্ব প্রমাণ করার জন্য পরিমাপযোগ্য ডেটা সংগ্রহ করার নির্দেশ দিয়ে প্রতিটি ক্যাডারে আলাদাভাবে এই ডেটা প্রয়োগ করতে এবং রোস্টার ভিত্তিক নিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসরণ করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও রাজ্য সরকার সুপারিশগুলিতে কাজ করেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ। এক্ষেত্রে 2021 সাল থেকে অ্যাডহক পদোন্নতিকে নিয়মিত পদোন্নতি হিসেবে স্বীকৃতি দেওয়া, পদোন্নতি নীতিতে অবিচ্ছিন্ন ন্যায্যতা নিশ্চিত করার জন্য এককালীন ধারাটি সরিয়ে দেওয়া, সুপার নিউমারারি পদোন্নতিতে সাধারণ শ্রেণী কর্মচারীদের অন্তর্ভুক্ত করা, অ্যাডহক পদোন্নতির পরে অবসর নেওয়া কর্মচারীদের দ্বারা টানা শেষ বেতনের ওপর ভিত্তি করে পেনশন গণনা করার দাবি করছেন সরকারি কর্মচারীরা। সাম্যের সাংবিধানিক অধিকার অনুচ্ছেদ 14 লঙ্ঘন এবং বিদ্যমান বৈষম্যগুলি সংশোধন করার জন্য অবিলম্বে সরকারি পদক্ষেপের দাবিও করেছেন কর্মচারীরা। সরকারি চাকুরিতে পদোন্নতি ব্যবস্থায় আস্থা ও ন্যায্যতা পুনরুদ্ধারের জন্য এই সমস্যার সমাধান অপরিহার্য বলেও মনে করছেন বিক্ষুব্ধ কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নেপাল তিব্বত সীমান্তে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53। 1 ঘন্টার মধ্যে মোট 6 বার কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1 ম্যাগনিটিউড। নেপাল, ভুটান ও ভারতেও অনুভূত হয়েছে ভূমিকম্প। শীতের চাদর মুড়িয়ে তখনও ঘুমোচ্ছে শহর থেকে গ্রাম, তার মধ্যে কেঁপে উঠল মাটি। কোথাও সামান্য কম্পন অনুভূত হলো, কোথাও ভেঙে তছনছ হয়ে গেছে ঘরবাড়ি। মঙ্গলবার সকালে 7.1 তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল তিব্বত সীমান্ত, যার প্রভাব পড়ে ভুটান এবং ভারতেও। ভূমিকম্পের জেরে তিব্বতের বিস্তীর্ণ এলাকা ভেঙে চুরে ধ্বংসস্তূপ। প্রথম কম্পনের পর 4 ঘন্টায় হয় 8টি আফটার শক। শেষ পাওয়া খবর অনুযায়ী 53 জনের মৃত্যু হয়েছে তিব্বতে। তিব্বতের আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর জানাচ্ছে, জিগাচ শহরে সব থেকে বেশি প্রভাব পড়েছে ভূমিকম্পে। পিপলস লিবারেশন আর্মি PLA
ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করেছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থলে পরিস্থিতি মূল্যায়নের জন্য ড্রোন মোতায়েন করেছে চীনা সামরিক বাহিনী। দুর্যোগ মোকাবিলায় তৎপর হয়েছে থিয়েটার কমান্ডের বিমান বাহিনী। পরিবহন ও চিকিৎসার জন্য বিমান, হেলিকপ্টার এবং স্থল বাহিনীর একটি দল দুর্যোগ মোকাবিলার জন্য রয়েছে। পাশাপাশি ত্রাণের কাজেও সামিল হচ্ছে তারা। নেপালের লোবোচে থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল 7.1। ভূমিকম্পে কলকাতা, উত্তরবঙ্গ, দিল্লি, বিহার সহ ভারতের বেশ কিছু জায়গায় অনুভূত হয়েছে কম্পন। আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। এই প্রথম নয়, 2015 সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের জেরে এভারেস্টেও তুষার ধস নামে। সেই সময় মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল 2400। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, আমি রয়েছে আপনাদের সাথে। আমি রাখছি, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। নতুন তালিকা ভুক্তিতে এগিয়ে গেল নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় লিঙ্গ অনুপাতে মহিলা ভোটারদের পরিসংখ্যান বেড়ে দাঁড়ালো 993। রাজ্যে 7টি বিধানসভা আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার রয়েছেন 28,91,082 জন। এদের মধ্যে মহিলা ভোটার 14,40,299 জন। পুরুষ ভোটার রয়েছেন 14,50,709 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 74 জন। সার্ভিস ভোটার রয়েছেন 11,035 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 10,830 জন এবং মহিলা ভোটার 205 জন। চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে গত এক বছরে 34,517 জন নতুন ভোটার যুক্ত হয়েছেন চূড়ান্ত তালিকায়। 1 জানুয়ারি 2024-কে ভিত্তি বছর ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন 28,56,925 জন, যার মধ্যে 14,35,172 জন পুরুষ, 14,21,679 জন মহিলা এবং 74 জন ছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার। এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় এক্ষেত্রে যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে 993। ভোটার তালিকায় ত্রিপুরা লিঙ্গ অনুপাত যেখানে 993, সেক্ষেত্রে জাতীয় গড় মাত্র 948। ভোটার তালিকায় মোট নতুন অন্তর্ভুক্তির সংখ্যা 51,303 রেকর্ড করা হয়েছে এবং 18 থেকে 19 বছর বয়সী 30,399 জন ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে, যার মধ্যে 14,766 জন পুরুষ, 15,632 জন মহিলা এবং 1 জন হলেন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট 12,430 জন মৃত ভোটারকে মুছে ফেলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। উল্লেখ করা যেতে পারে, পুনর্বাসনপ্রাপ্ত রাজ্যের ব্রু রিয়াং সম্প্রদায়ের যোগ্য ভোটারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। এদিকে বর্তমান সারা রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3,352টি বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের প্রধানদের ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2025 ইংরেজি সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপের জন্য ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 10 থেকে 31 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলবে অনলাইন ফর্ম ফিল আপ। বিজ্ঞপ্তিতে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1M এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1H ফর্ম ফিল আপের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কন্টিনিউ, কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল বা সিঙ্গল সাবজেক্ট ইমপ্রুভমেন্টের এই সব বিষয়ে যথারীতি 2 ধাপে ফর্ম ফিল আপ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ ফর্ম ফিল আপ না করে থাকেন, তারা পুনরায় আগামী 15 জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন বলে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এর মধ্যেই স্কুল ডাটা এন্ট্রি করবে। প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল আপ করতে হবে, আর এইচএস এর ক্ষেত্রে 1H ফর্ম ফিল আপ করতে হবে।
ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলে, জানি ওরা ফর্ম ফিল আপ করে স্কুল সেগুলো কালেকশন করে রাখবে। ওই ফর্মের ভিত্তিতেই 10 জানুয়ারি থেকে অনলাইনে ডাটা এন্ট্রি করবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যে চালু হবে বিদ্যুৎ ট্রেন। এক্ষেত্রে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত সম্পূর্ণ করা হয়েছে রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ, জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ত্রিপুরায় ট্রেন চলবে বিদ্যুৎ চালিত ইঞ্জিনে, একথা জানিয়েছেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কপিল কিশোর শর্মা। বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ চলছে দ্রুত গতিতে, জানিয়েছেন উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। এই কাজ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন এনএফ রেলওয়ে। এনএফ রেলওয়ে লামডিং ডিভিশনের মাইবং ও চন্দ্রনাথপুরের মধ্যে অংশে বৈদ্যুতিকরণের কাজ শেষ না হওয়ায় গুয়াহাটি পর্যন্ত এই লাইনে বৈদ্যুতিক ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে এই অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে 46 কোটি টাকার রেল বিদ্যুতায়ন প্রকল্পটি শুরু হয়েছে 2022 সালে, যা ত্রিপুরাকে সংযুক্ত করবে জাতীয় রেল গ্রিডের সাথে। বর্তমানে রাজ্যে চলছে ডিজেল চালিত ট্রেন। বিদ্যুৎ ট্রেন চালুর ক্ষেত্রে ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া এবং গোমতী জেলার উদয়পুরে 3টি ট্রাকশন পাওয়ার সাবস্টেশন স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। কুমারঘাট সাবস্টেশনের কাজ শেষ হয়েছে গত মার্চে, তেলিয়ামুড়া সাবস্টেশন চলতি মাসে এবং উদয়পুর সাবস্টেশন ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। 3টি ট্রাকশন সাবস্টেশন সমাপ্ত হওয়ার পরে ধর্মনগর থেকে আগরতলা এবং অন্যান্য স্থানের রেলওয়ে পাওয়ার ট্রান্সমিশন লাইনে শক্তি সরবরাহ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে ত্রিপুরা। রাজ্যে বিদ্যুৎ ট্রেন চালানোর ক্ষেত্রে প্রতিটি সাবস্টেশনের জন্য 5 মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছে উত্তর পূর্ব রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা জিবি বাজার। একটি ফলের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এলাকার ব্যবসায়ী ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। জিবি এলাকার বিপদনাশিনী মিষ্টান্ন ভান্ডারের পাশে একটি ফলের দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকার ব্যবসায়ীরা স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফলের দোকান সহ পার্শ্ববর্তী 2টি দোকানের অল্প বিস্তর ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন স্থানীয় দমকল কর্মী। দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে, আমি শুনলাম বা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একটু লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে এই অগ্নিকাণ্ড শুনছি? মানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না? কয়টা দোকান পুরা গেছে? না, এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান আছে, একটু ক্ষতি হয়েছে। আর পাশের একটা দোকান আছে, 3টা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ পর্দায়। নমস্কার।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
নমস্কার, বিকেলের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য আরো 13 কোটি টাকা মঞ্জুর করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ব্যয় করা হবে এই অর্থরাশি। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য অতিরিক্ত 13 কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। সামাজিক মাধ্যমে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ব্যয় করা হবে এই অর্থরাশি। 2024 সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে ক্ষয়ক্ষতি কমাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত 13 কোটি টাকা মঞ্জুর করেছে সরকার, যার ফলে এই খাতে মোট বরাদ্দ 25 কোটি টাকায় পৌঁছেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজস্ব বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবহার করা হবে বরাদ্দকৃত এই অর্থরাশি বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ পরিবাহী লাইন, কৃষি ও উদ্যান, চাষযোগ্য কৃষি জমি, মৎস্য জলাশয়, পুকুর, বাঁধ, প্রাণী সম্পদ, ঘর বাড়ি ইত্যাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে। মহাসড়ক, রাজ্য সড়ক এবং গ্রামীণ রাস্তাগুলো বন্যায় ভেসে গেছে এবং পলি ও জলে প্লাবিত হয়েছে পুকুর, জলাশয় ও কৃষি জমিগুলো। বন্যা দুর্গতদের জন্য গত সেপ্টেম্বর মাসে প্রাথমিকভাবে 564 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ঘোষিত এই ত্রাণ এবং পুনরুদ্ধার প্যাকেজের মধ্যে রয়েছে খাদ্য ও জনসংবরণ দপ্তরের জন্য 70 কোটি টাকা এবং কৃষি দপ্তরের জন্য 15 কোটি টাকা। এক্ষেত্রে মৎস্য দপ্তরের জন্য বরাদ্দ হয় 10 কোটি টাকা, শিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ হয় 12 কোটি টাকা, পূর্ত দপ্তরের পানীয় জল ও স্যানিটেশনের জন্য বরাদ্দ হয় 50 কোটি টাকা। এছাড়া নগর উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ হয় 12 কোটি টাকা, গ্রাম উন্নয়ন দপ্তরের জন্য 40 কোটি টাকা, স্বাস্থ্য দপ্তরের জন্য 10 কোটি টাকা, পূর্ত দপ্তরের জন্য মোট 235 কোটি টাকা এবং বিদ্যুৎ দপ্তরের জন্য বরাদ্দ হয় 100 কোটি টাকা। এবার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আরো 13 কোটি টাকা বরাদ্দ হওয়ায় বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি লাঘবে বিশেষ সহায়ক হবে বলেই প্রত্যাশা রাজ্যের সাধারণ মানুষের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের সাফল্যের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসেন আসামের শ্রীভূমি জেলার 16 জনের এক প্রতিনিধি দল। মঙ্গলবার শ্রীভূমির প্রতিনিধিদের নিয়ে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রীভূমি 16 জনের এই প্রতিনিধি দল আগামী 3 দিন রাজ্যের বিভিন্ন এলাকায় গোধন প্রকল্পের সাফল্যের কাজ পরিদর্শন করবেন। 2020-21 সাল থেকে রাজ্যকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার জন্য উন্নত গোধন প্রকল্প চালু করা হয়েছে। টিএলডি এর তত্ত্বাবধানে এই উন্নত প্রকল্পের কাজের মধ্যে কৃত্রিম উপায়ে গাভীর প্রজনন বৃদ্ধি করে রাজ্যে গোধন প্রকল্প বিশেষ সফলতা অর্জন করেছে। আর এই সফলতার কাজ পরিদর্শনের জন্য আসামের শ্রীভূমি থেকে 16 জনের প্রতিনিধি রাজ্যে এসেছেন বলে জানিয়েছেন ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন সংস্থার জেনারেল ম্যানেজার ডক্টর সঞ্জীব দাস। সফলতার কাজ দেখার জন্য আসামের শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে 16 জন ভেটেরিনারিয়ান আজকে আমাদের এখানে এসেছেন। ওরা আগামী 3 দিন ওরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ফিল্ডে যে আমাদের কাজ রয়েছে, যার থেকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা যে কাজটা করছি টিএলডি এর পক্ষ থেকে, এবং কৃষকরা যেভাবে উপকৃত হচ্ছেন রাজ্য সরকারের সহযোগিতায়, সেটা তারা দেখবেন এবং তাদের অভিজ্ঞতার নিরিখে তাদের রাজ্যেও আমরা কিভাবে এই সফলতা পেলাম সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এই কারণেই তাদের এই ভিজিট, এবং আমরা আশা করছি তারা একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমাদের রাজ্য থেকে যাবে। ত্রিপুরা রাজ্যে গোধন প্রকল্পে যে ধরনের উন্নত আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে সেগুলো পরিদর্শন ও যাচাই করে আসামে আরো উন্নত প্রকল্প চালু করার পরিকল্পনা করা হবে বলে শ্রীভূমি জেলার প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে। গো প্রজনন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি অভিজ্ঞ ত্রিপুরা রাজ্য এবং উন্নত মানের গোধন উৎপাদনেও রাজ্য বিশেষভাবে সক্ষম বলে প্রশংসা করেন তিনি। গো খাদ্যে ত্রিপুরা সরকারের 50% ছাড় চালু করার ফলে গো পালকরা যথেষ্ট উপকৃত হয়েছেন। ফলে রাজ্যের গো পালকরা গাভী পালনে আরো উৎসাহী হবেন ও রাজ্যে দুগ্ধ উৎপাদনের মাত্রা আরো বাড়বে বলে আশা ব্যক্ত করেন ডক্টর আবু বক্কর সিদ্দিকী। আমরা এটাই ভালো লাগছে যে তারা যেগুলা স্কিম, এই যে ফিডের সাবসিডি, এটি বহুত বড় একটা স্কিম। কারণ ফার্মার্সের এখন একটা ডিমান্ড হইতেছে যে বলতেছে ম্যাক্সিমাম ফার্মার্সের চার আমরা দুধের মার্কেট পাই না, দুধের দাম পাই না, কিন্তু আমরা প্রোডাকশন কস্টটা বেশি। যদি গভর্নমেন্ট এরকম করিয়া 50% ফিডের সাবসিডি দেয়, তখন ফার্মার্সে আমরা গাভী পালনের উৎসাহী হইব, বেশি দুগ্ধ উৎপাদন তখন স্টেটে হইব।
এইটা আমরা রাজ্যে এটা আমরা আশা করি, আমরা ভাবছি এটা আমরা গভর্নমেন্ট অফ আসামের আমরা এটা তুলে। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের মধ্যে দুর্ঘটনায় কোনো গরুর মৃত্যু হলে রাজ্য সরকারের গোপালকদের জন্য আর্থিক সাহায্যের বিষয়টিও প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন শ্রীভূমির সাব ডিভিশনাল ভেটেরিনারি অফিসার ডক্টর আবু বক্কর সিদ্দিকী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে পদোন্নতির নীতিগুলো নিয়ে অসন্তুষ্টি রয়েছে একাংশ কর্মচারী মহলে। তপশিলি জাতি এবং উপজাতি সংরক্ষিত অসংখ্য অসমাপ্ত পদ থাকা সত্ত্বেও যোগ্যতার অভাব উল্লেখ করে বঞ্চিত করা হচ্ছে বলে ক্ষোভ সাধারণ শ্রেণীভুক্ত কর্মচারী মহলে। রাজ্যে পদোন্নতির নীতি নিয়ে ক্ষোভ রয়েছে কর্মচারীদের একাংশ মহলে। বিশেষ করে ত্রিপুরা এসটিএসসি সংরক্ষণ বিধিমালা 1992 এর বিধি 9(2) এর অধীনে পদোন্নতি নীতি নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্য সরকারের সাধারণ শ্রেণীভুক্ত কর্মচারীদের মধ্যে। এই নীতির কারণে বৈষম্য এবং বঞ্চনার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকারের সাধারণ শ্রেণী কর্মচারীরা। রাজ্য সরকারের পদগুলোর প্রায় 80% দখল করে আছেন তপশিলি, উপজাতি এবং তপশিলি জাতিভুক্ত কর্মচারীরা, যাদের সম্মিলিত জনসংখ্যার অনুপাত 48%। এই পরিস্থিতিতে সংরক্ষিত বিভাগ থেকে অনেক জুনিয়র কর্মকর্তা সাধারণ শ্রেণীভুক্ত সিনিয়র প্রতিপক্ষের চেয়ে পদোন্নতি পেয়ে যাচ্ছেন দ্রুত। বিষয়টি নিয়ে অনেকটাই ক্ষোভ রয়েছে কর্মচারীদের একাংশ মহলে। উল্লেখ করা যেতে পারে, পদোন্নতির এই পদ্ধতিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছিল 2011 সালে। এর প্রেক্ষিতে 2015 সালে একটি যুগান্তকারী সিদ্ধান্তে রাজ্য সরকারকে পদোন্নতির জন্য সুস্পষ্ট নির্দেশিকা তৈরি করতে বাধ্য করেছিল ত্রিপুরা উচ্চ আদালত, যেখানে ন্যায্যতা নিশ্চিত করে পদোন্নতির ক্ষেত্রে সাংবিধানিক নীতিগুলো মেনে চলার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। 2017 সালে বিধি 9(2) এর অধীনে পদোন্নতির আদেশ জারি করেছিল রাজ্য সরকার। 2018 সালে নতুন সরকার গঠনের পরেও পরিস্থিতির উন্নতি হয়নি, কারণ 2021 সালে এককালীন অ্যাডহক পদোন্নতির জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে প্রাথমিকভাবে সংরক্ষিত শ্রেণীর কর্মচারীদের দেওয়া হয়েছিল বিশেষ সুবিধা। অসংখ্য অসমাপ্ত পদ থাকা সত্ত্বেও যোগ্যতার অভাব উল্লেখ করে এই বিজ্ঞপ্তিতে বাদ দেওয়া হয়েছে সাধারণ শ্রেণী কর্মচারীদের। উপরন্তু পদোন্নতির তালিকায় স্বচ্ছতা বিষয়ে আরটিআই আবেদন প্রত্যাখ্যান করার মতো অভিযোগ রয়েছে রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের বিরুদ্ধে। জানুয়ারি 2022 সালে পদোন্নতি সংরক্ষণ নীতি বাস্তবায়নের জন্য স্পষ্ট শর্ত বেঁধে দেয় বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ। শুধু তাই নয়, এসটিএসসি বিভাগের অপর্যাপ্ত প্রতিনিধিত্ব প্রমাণ করার জন্য পরিমাপযোগ্য ডেটা সংগ্রহ করার নির্দেশ দিয়ে প্রতিটি ক্যাডারে আলাদাভাবে এই ডেটা প্রয়োগ করতে এবং রোস্টার ভিত্তিক নিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসরণ করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও রাজ্য সরকার সুপারিশগুলিতে কাজ করেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ। এক্ষেত্রে 2021 সাল থেকে অ্যাডহক পদোন্নতিকে নিয়মিত পদোন্নতি হিসেবে স্বীকৃতি দেওয়া, পদোন্নতি নীতিতে অবিচ্ছিন্ন ন্যায্যতা নিশ্চিত করার জন্য এককালীন ধারাটি সরিয়ে দেওয়া, সুপার নিউমারারি পদোন্নতিতে সাধারণ শ্রেণী কর্মচারীদের অন্তর্ভুক্ত করা, অ্যাডহক পদোন্নতির পরে অবসর নেওয়া কর্মচারীদের দ্বারা টানা শেষ বেতনের ওপর ভিত্তি করে পেনশন গণনা করার দাবি করছেন সরকারি কর্মচারীরা। সাম্যের সাংবিধানিক অধিকার অনুচ্ছেদ 14 লঙ্ঘন এবং বিদ্যমান বৈষম্যগুলি সংশোধন করার জন্য অবিলম্বে সরকারি পদক্ষেপের দাবিও করেছেন কর্মচারীরা। সরকারি চাকরিতে পদোন্নতি ব্যবস্থায় আস্থা ও ন্যায্যতা পুনরুদ্ধারের জন্য এই সমস্যার সমাধান অপরিহার্য বলেও মনে করছেন বিক্ষুব্ধ কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নেপাল তিব্বত সীমান্তে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53। 1 ঘন্টার মধ্যে মোট 6 বার কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1 ম্যাগনিটিউড। নেপাল, ভুটান ও ভারতেও অনুভূত হয়েছে ভূমিকম্প। শীতের চাদর মুড়িয়ে তখনও ঘুমোচ্ছে শহর থেকে গ্রাম, তার মধ্যে কেঁপে উঠল মাটি। কোথাও সামান্য কম্পন অনুভূত হলো, কোথাও ভেঙে তছনছ হয়ে গেছে ঘরবাড়ি। মঙ্গলবার সকালে 7.1 তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল তিব্বত সীমান্ত, যার প্রভাব পড়ে ভুটান এবং ভারতেও। ভূমিকম্পের জেরে তিব্বতের বিস্তীর্ণ এলাকা ভেঙে চুরে ধ্বংসস্তূপ। প্রথম কম্পনের পর 4 ঘন্টায় হয় 8টি আফটার শক। শেষ পাওয়া খবর অনুযায়ী 53 জনের মৃত্যু হয়েছে তিব্বতে। তিব্বতের আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর জানাচ্ছে, জিগাচ শহরে সব থেকে বেশি প্রভাব পড়েছে ভূমিকম্পে। পিপলস লিবারেশন আর্মি
পিএলএ ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করেছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থলে পরিস্থিতি মূল্যায়নের জন্য ড্রোন মোতায়েন করেছে চীনা সামরিক বাহিনী। দুর্যোগ মোকাবিলায় তৎপর হয়েছে থিয়েটার কমান্ডের বিমান বাহিনী। পরিবহন ও চিকিৎসার জন্য বিমান, হেলিকপ্টার এবং স্থল বাহিনীর একটি দল দুর্যোগ মোকাবিলার জন্য রয়েছে। পাশাপাশি ত্রাণের কাজেও সামিল হচ্ছে তারা। নেপালের লোবোচে থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল 7.1। ভূমিকম্পে কলকাতা, উত্তরবঙ্গ, দিল্লি, বিহার সহ ভারতের বেশ কিছু জায়গায় অনুভূত হয়েছে কম্পন। আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। এই প্রথম নয়, 2015 সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের জেরে এভারেস্টেও তুষার ধস নামে। সেই সময় মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল 2400। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর, সুখবর আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা। বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস। পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811888888 180030900309 এই নম্বরে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
খবর, সুখবর। আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ের আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিন, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 1888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। নতুন তালিকা ভুক্তিতে এগিয়ে গেল নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় লিঙ্গ অনুপাতে মহিলা ভোটারদের পরিসংখ্যান বেড়ে দাঁড়াল 993। রাজ্যের 7টি বিধানসভা আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার রয়েছেন 28,91,082 জন। এদের মধ্যে মহিলা ভোটার 14,40,299 জন, পুরুষ ভোটার রয়েছেন 14,50,709 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 74 জন, সার্ভিস ভোটার রয়েছেন 11,035 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 10,830 জন এবং মহিলা ভোটার 205 জন। চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে গত এক বছরে 34,517 জন নতুন ভোটার যুক্ত হয়েছেন চূড়ান্ত তালিকায়। 1 জানুয়ারি 2024কে ভিত্তি বছর ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন 28,56,925 জন, যার মধ্যে 14,35,172 জন পুরুষ, 14,21,679 জন মহিলা এবং 74 জন ছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার। এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় এক্ষেত্রে যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে 993। ভোটার তালিকায় ত্রিপুরা লিঙ্গ অনুপাত যেখানে 993, সেই ক্ষেত্রে জাতীয় গড় মাত্র 948। ভোটার তালিকায় মোট নতুন অন্তর্ভুক্তির সংখ্যা 51,303 রেকর্ড করা হয়েছে এবং 18 থেকে 19 বছর বয়সী 30,399 জন ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে, যার মধ্যে 14,766 জন পুরুষ, 15,632 জন মহিলা এবং 1 জন হলেন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট 12,430 জন মৃত ভোটারকে মুছে ফেলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। উল্লেখ করা যেতে পারে, পুনর্বাসনপ্রাপ্ত রাজ্যের ব্রু রিয়াং সম্প্রদায়ের যোগ্য ভোটারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। এদিকে বর্তমান সারা রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3,352টি বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের প্রধানদের ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2025 ইংরেজি সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপের জন্য ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 10 থেকে 31 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলবে অনলাইন ফর্ম ফিল আপ। বিজ্ঞপ্তিতে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1M এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1H ফর্ম ফিল আপের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কন্টিনিউ, কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল বা সিঙ্গল সাবজেক্টের ইমপ্রুভমেন্টের এই সব বিষয়ে যথারীতি 2 ধাপে ফর্ম ফিল আপ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ ফর্ম ফিল আপ না করে থাকেন, তারা পুনরায় আগামী 15 জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন বলে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এর মধ্যেই স্কুল ডাটা এন্ট্রি করবে। প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল আপ করতে হবে, আর এইচএস এর ক্ষেত্রে 1H ফর্ম ফিল আপ করতে হবে।
ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলে, জানি ওরা ফর্ম ফিল আপ করে স্কুল সেগুলো কালেকশন করে রাখবে। ওই ফর্মের ভিত্তিতেই 10 জানুয়ারি থেকে অনলাইনে ডাটা এন্ট্রি করবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যে চালু হবে বিদ্যুৎ ট্রেন। এক্ষেত্রে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত সম্পূর্ণ করা হয়েছে রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ, জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ত্রিপুরায় ট্রেন চলবে বিদ্যুৎ চালিত ইঞ্জিনে, একথা জানিয়েছেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কপিল কিশোর শর্মা। বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ চলছে দ্রুত গতিতে, জানিয়েছেন উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। এই কাজ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন এনএফ রেলওয়ে। এনএফ রেলওয়ে লামডিং ডিভিশনের মাইবং ও চন্দ্রনাথপুরের মধ্যে অংশে বৈদ্যুতিকরণের কাজ শেষ না হওয়ায় গুয়াহাটি পর্যন্ত এই লাইনে বৈদ্যুতিক ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে এই অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে 46 কোটি টাকার রেল বিদ্যুতায়ন প্রকল্পটি শুরু হয়েছে 2022 সালে, যা ত্রিপুরাকে সংযুক্ত করবে জাতীয় রেল গ্রিডের সাথে। বর্তমানে রাজ্যে চলছে ডিজেল চালিত ট্রেন। বিদ্যুৎ ট্রেন চালুর ক্ষেত্রে ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া এবং গোমতী জেলার উদয়পুরে 3টি ট্রাকশন পাওয়ার সাবস্টেশন স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। কুমারঘাট সাবস্টেশনের কাজ শেষ হয়েছে গত মার্চে, তেলিয়ামুড়া সাবস্টেশন চলতি মাসে এবং উদয়পুর সাবস্টেশন ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। 3টি ট্রাকশন সাবস্টেশন সমাপ্ত হওয়ার পরে ধর্মনগর থেকে আগরতলা এবং অন্যান্য স্থানের রেলওয়ে পাওয়ার ট্রান্সমিশন লাইনে শক্তি সরবরাহ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে ত্রিপুরা। রাজ্যে বিদ্যুৎ ট্রেন চালানোর ক্ষেত্রে প্রতিটি সাবস্টেশনের জন্য 5 মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছে উত্তর পূর্ব রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা জিবি বাজার। একটি ফলের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এলাকার ব্যবসায়ী ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। জিবি এলাকার বিপন্নাশিনী মিষ্টান্ন ভান্ডারের পাশে একটি ফলের দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকার ব্যবসায়ীরা স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফলের দোকান সহ পার্শ্ববর্তী 2টি দোকানের অল্প বিস্তর ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন স্থানীয় দমকল কর্মী। দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে, ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সামনে এখন লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে এই অগ্নিকাণ্ড শুরু? মানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না? কয়টা দোকান পুরা গেছে? না, এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটা মিষ্টি দোকান আছে, একটু ক্ষতি হয়েছে। আর পাশের একটা দোকান, 3টা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ পর্দায়। নমস্কার।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, বিকেলের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য আরো 13 কোটি টাকা মঞ্জুর করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ব্যয় করা হবে এই অর্থরাশি।
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য অতিরিক্ত 13 কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। সামাজিক মাধ্যমে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ব্যয় করা হবে এই অর্থরাশি। 2024 সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে ক্ষয়ক্ষতি কমাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত 13 কোটি টাকা মঞ্জুর করেছে সরকার, যার ফলে এই খাতে মোট বরাদ্দ 25 কোটি টাকায় পৌঁছেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজস্ব বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবহার করা হবে বরাদ্দকৃত এই অর্থরাশি বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ পরিবাহী লাইন, কৃষি ও উদ্যান, চাষযোগ্য কৃষি জমি, মৎস্য জলাশয়, পুকুর, বাঁধ, প্রাণী সম্পদ, ঘর বাড়ি ইত্যাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে। মহাসড়ক, রাজ্য সড়ক এবং গ্রামীণ রাস্তাগুলো বন্যায় ভেসে গেছে এবং পলি ও জলে প্লাবিত হয়েছে পুকুর, জলাশয় ও কৃষি জমিগুলো। বন্যা দুর্গতদের জন্য গত সেপ্টেম্বর মাসে প্রাথমিকভাবে 564 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ঘোষিত এই ত্রাণ এবং পুনরুদ্ধার প্যাকেজের মধ্যে রয়েছে খাদ্য ও জনসংবরণ দপ্তরের জন্য 70 কোটি টাকা এবং কৃষি দপ্তরের জন্য 15 কোটি টাকা। এক্ষেত্রে মৎস্য দপ্তরের জন্য বরাদ্দ হয় 10 কোটি টাকা, শিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ হয় 12 কোটি টাকা, পূর্ত দপ্তরের পানীয় জল ও স্যানিটেশনের জন্য বরাদ্দ হয় 50 কোটি টাকা। এছাড়া নগর উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ হয় 12 কোটি টাকা, গ্রাম উন্নয়ন দপ্তরের জন্য 40 কোটি টাকা, স্বাস্থ্য দপ্তরের জন্য 10 কোটি টাকা, পূর্ত দপ্তরের জন্য মোট 235 কোটি টাকা এবং বিদ্যুৎ দপ্তরের জন্য বরাদ্দ হয় 100 কোটি টাকা। এবার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আরও 13 কোটি টাকা বরাদ্দ হওয়ায় বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি লাঘবে বিশেষ সহায়ক হবে বলেই প্রত্যাশা রাজ্যের সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের সাফল্যের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসেন আসামের শ্রীভূমি জেলার 16 জনের এক প্রতিনিধি দল। মঙ্গলবার শ্রীভূমির প্রতিনিধিদের নিয়ে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রীভূমি 16 জনের এই প্রতিনিধি দল আগামী 3 দিন রাজ্যের বিভিন্ন এলাকায় গোধন প্রকল্পের সাফল্যের কাজ পরিদর্শন করবেন। 2020-21 সাল থেকে রাজ্যকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার জন্য উন্নত গোধন প্রকল্প চালু করা হয়েছে। টিএলডি এর তত্ত্বাবধানে এই উন্নত প্রকল্পের কাজের মধ্যে কৃত্রিম উপায়ে গাভীর প্রজনন বৃদ্ধি করে রাজ্যে গোধন প্রকল্প বিশেষ সফলতা অর্জন করেছে। আর এই সফলতার কাজ পরিদর্শনের জন্য আসামের শ্রীভূমি থেকে 16 জনের প্রতিনিধি রাজ্যে এসেছেন বলে জানিয়েছেন ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন সংস্থার জেনারেল ম্যানেজার ডক্টর সঞ্জীব দাস। সফলতার কাজ দেখার জন্য আসামের শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে 16 জন ভেটেরিনারিয়ান আজকে আমাদের এখানে এসেছেন। ওরা আগামী 3 দিন ওরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ফিল্ডে যে আমাদের কাজ রয়েছে, যার থেকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা যে কাজটা করছি টিএলডি এর পক্ষ থেকে, এবং কৃষকরা যেভাবে উপকৃত হচ্ছেন রাজ্য সরকারের সহযোগিতায়, সেটা তারা দেখবেন এবং তাদের অভিজ্ঞতার নিরিখে তাদের রাজ্যেও আমরা কিভাবে এই সফলতা পেলাম সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এই কারণেই তাদের এই ভিজিট, এবং আমরা আশা করছি তারা একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমাদের রাজ্য থেকে যাবে। ত্রিপুরা রাজ্যে গোধন প্রকল্পে যে ধরনের উন্নত আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে সেগুলো পরিদর্শন ও যাচাই করে আসামে আরও উন্নত প্রকল্প চালু করার পরিকল্পনা করা হবে বলে শ্রীভূমি জেলার প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে। গো প্রজনন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি অভিজ্ঞ ত্রিপুরা রাজ্য এবং উন্নত মানের গোধন উৎপাদনেও রাজ্য বিশেষভাবে সক্ষম বলে প্রশংসা করেন তিনি। গো খাদ্যে ত্রিপুরা সরকারের 50% ছাড় চালু করার ফলে গোপালকরা যথেষ্ট উপকৃত হয়েছেন। ফলে রাজ্যের গোপালকরা গাভী পালনে আরও উৎসাহী হবেন ও রাজ্যে দুগ্ধ উৎপাদনের মাত্রা আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন ডক্টর আবু বক্কর সিদ্দিকী। আমরা এটাই ভালো লাগছে যে তারা যেগুলা স্কিম, এই যে ফিডের সাবসিডি, এটা বহুত বড় একটা স্কিম। কারণ ফার্মার্সের এখন একটা ডিমান্ড হইতেছে যে বলতেছে ম্যাক্সিমাম ফার্মার্সের স্যার আমরা দুধের মার্কেট পাই না, দুধের দাম পাই না, কিন্তু আমরা প্রোডাকশন কস্টটা বেশি। যদি গভর্নমেন্টে এরকম করিয়া 50% ফিডের সাবসিডি দেয়, তখন ফার্মার্সে আমরা গাভী পালনের উৎসাহী হইব, বেশি দুগ্ধ উৎপাদন তখন স্টেটে হইব। এইটা আমরা রাজ্যে এটা আমরা আশা করি, আমরা ভাবছি এটা আমরা গভর্নমেন্ট অফ আসামের আমরা এটা তুলে। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের মধ্যে দুর্ঘটনায় কোনো গরুর মৃত্যু হলে রাজ্য সরকারের গোপালকদের জন্য আর্থিক সাহায্যের বিষয়টিও প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন শ্রীভূমির সাব ডিভিশনাল ভেটেরিনারি অফিসার ডক্টর আবু বক্কর সিদ্দিকী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্যে পদোন্নতির নীতিগুলো নিয়ে অসন্তুষ্টি রয়েছে একাংশ কর্মচারী মহলে। তপশিলি জাতি এবং উপজাতি সংরক্ষিত অসংখ্য অসমাপ্ত পদ থাকা সত্ত্বেও যোগ্যতার অভাব উল্লেখ করে বঞ্চিত করা হচ্ছে বলে ক্ষোভ সাধারণ শ্রেণীভুক্ত কর্মচারী মহলে। রাজ্যে পদোন্নতির নীতি নিয়ে ক্ষোভ রয়েছে কর্মচারীদের একাংশ মহলের। বিশেষ করে ত্রিপুরা এসটি/এসসি সংরক্ষণ বিধিমালা 1992 এর বিধি 9
নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। দিল্লি ভোটের দিন ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। দিল্লি বিধানসভায় 70 আসনে নির্বাচন হবে আগামী 5 ফেব্রুয়ারি। ভোট গণনা হবে 8 ফেব্রুয়ারি। দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 5 ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোট গণনা হবে 8 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন জানানো হয়েছে 17 জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন হল 20 জানুয়ারি। দিল্লি বিধানসভায় আসন সংখ্যা 70, যার মধ্যে 12টি আসন সংরক্ষিত তফসিলি জাতির জন্য। এবারে ভোট গ্রহণে অংশ নেবেন প্রায় 1,55,00,000 মানুষ। দিনক্ষণ ঘোষণার পরে 70টি আসনেই জেতার হুঙ্কার দিয়েছে শাসক দল আম আদমি পার্টি। এদিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় ভোট গ্রহণের ক্ষেত্রে ইভিএম এর পক্ষেই সওয়াল করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আদালত 42 বার ইভিএম এর পক্ষে রায় দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। It's a single phase election. Date of notification will be 10th of January, Friday. Last date of making nomination will be 17th of January. Scrutiny on 18th of January. Withdrawal 20th. These are the statutory periods of time which is given. Date of poll is 5th and counting is 8th, and 5th again we have very deliberately kept Wednesday. क्योंकि हम सोचते हैं सब दिल्ली वाले वोट करें, इसलिए इस बार भी महाराष्ट्र की तरह हमने इसको वेडनेसडे में रखा है। एंटायर इलेक्शन प्रोसेस आफ्टर काउंटिंग विल बी कंप्लीट बाय 10। 2020 সালে 8 ফেব্রুয়ারি শেষবার ভোট গ্রহণ হয়েছিল দিল্লিতে, যেখানে ভোটের ফল প্রকাশিত হয় 11 ফেব্রুয়ারি। গত বছর টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছিল আপ সরকার, যেখানে মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। 2020 সালে 67 আসনের মধ্যে 62টি আসনে জয় পেয়েছিল আম আদমি পার্টি। বিজেপি জয় হয় মাত্র 5টি আসনে। তবে গত বছর কোনো আসনই পায়নি কংগ্রেস। স্বাভাবিকভাবেই 2015 ও 2020 সালের পর এবারও জয়ের হ্যাট্রিকের জন্য ঝাঁপাবে আম আদমি পার্টি। গত দুবার ক্রমাগত 67 ও 62টি আসন পেয়েছে আম আদমি পার্টি। তবে এবার কিন্তু দিল্লি জয় করতে মরিয়া বিজেপিও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে সম্মান জানাতে এবং সংবিধান গৌরব দিবস উদযাপনে মেগা কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এক্ষেত্রে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নেতৃত্বে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। 9 জানুয়ারি থেকে আগামী 25 জানুয়ারি পর্যন্ত জেলা মণ্ডল এবং বুথ ভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে দেশের সংবিধান এবং সংবিধান রচয়িতাকে স্মরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে 17 জানুয়ারি হবে জেলা ভিত্তিক কর্মসূচি এবং 25 জানুয়ারি হবে মণ্ডল ভিত্তিক কর্মসূচি। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রণজিৎ সিংহ রায়। যাতে আরো বড় মাপের সমস্ত মন্ডলগুলোকে নিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে আগামী 17 তারিখে 17 জানুয়ারি যেখানে আমাদের একটা বড় প্রসেশনের মাধ্যমে এই সংবিধান এই দিবসকে গৌরব দিবস হিসাবে আমরা এটা সংবিধান গৌরব হিসাবে আমরা সেটা পালন করব। ঠিক তেমনি আবার লাস্ট দিন 15 তারিখে 25 তারিখে 25 জানুয়ারি যেখানে আমাদের এই প্রচারের শেষ। ত্রিপুরা সিভিল সার্ভিসে কর্মরত 7 জন আধিকারিক উন্নীত হলেন আইএসএফ। এই 7 জন আধিকারিক হলেন সন্তোষ দাস, অদিতি মজুমদার, অজিত শুক্ল দাস, মানিক লাল দাস, ধনবাবু রিয়াং, দশরথ দেববর্মা ও উদয়ন সিনহা। 2021, 22 এবং 23 সালের শূন্য পদগুলির উপর ভিত্তি করে আইএএস নমিনেশন পেয়েছেন এই আধিকারিকরা। উল্লেখ করা যেতে পারে, নিয়ম ন্যূনতম 3 বছরের চাকরি থাকলেই পাঠানো হয় আইএএস প্রশিক্ষণের জন্য। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে এক ধাপ এগিয়ে গেল ভারত এবং বাংলাদেশ। গত 2রা ডিসেম্বর কতিপয় বিক্ষোভদের আগরতলা সহকারী হাই কমিশনের প্রাঙ্গণ লঙ্ঘনের ঘটনায় সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় 1 মাস পর মঙ্গলবারই রাজ্যে ফিরিয়ে নিয়ে কর্মস্থলে যোগ দেন আরিফ মোহাম্মদ। ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশরির ঢাকা সফরের পর আলোচনা শুরু হয়েছে উভয় দেশের সচিব পর্যায়ে। এর ফলশ্রুতিতেই আরিফ মোহাম্মদের আগরতলায় ফিরে আসা বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
বিলোনিয়া বিকেআই সিনথেটিক মাঠে মঙ্গলবার দক্ষিণ জেলা ভিত্তিক দ্বিতীয় বর্ষের সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের প্রতিটি জেলা থেকে মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। দক্ষিণ জেলা ভিত্তিক সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ভারতের প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। নেশামুক্তির জন্য শুধুমাত্র সরকার নয়, রাজ্যের যুব সমাজকেও এগিয়ে আসতে হবে এবং প্রতিটি স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। খেলাধুলা শুধু শরীর ও মন ভালো রাখে না, খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে রাজ্যের ও সুনাম বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য হিসেবে পরিচিত ত্রিপুরা খেলাধুলার দিক দিয়ে পিছিয়ে নেই। কিছুদিন পূর্বে রাজ্যভিত্তিক জুডো খেলায় রাজ্যের মেয়েরা 3য় স্থান অধিকার করেছে। এমনকি যোগাসন ও ফুটবলেও রাজ্যের খেলোয়াড়রা কোনো অংশে পিছিয়ে নেই বলে অভিমত ব্যক্ত করেছেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। সেখানেও আমরা আমাদের রাজ্য 3য় স্থানে উঠেছে, যেখানে গুজরাট, মহারাষ্ট্রের মতো বড় রাজ্যগুলো ছিল প্রথম দ্বিতীয়তে, আমরা 3য় স্থানে এসেছি। আমাদের থেকে অনেক বড় বড় রাজ্য জনসংখ্যার আধারে অনেক বেশি থাকার পরেও আমরা সেখানে কিন্তু 3য় স্থান অর্জন করেছি। আমরা যোগাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে গোটা দেশে, ফুটবলেও আমরা পিছিয়ে নেই। গত বছর 2023-এ জনজাতি ফুটবল হয়েছিল, জনজাতি মেয়েদের আন্ডার-19 মেয়েদের ফুটবল হয়েছিল উড়িষ্যাতে, সেখানে আমরা 3য় স্থান। রাজ্য ক্রীড়া দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ব্লক, জেলা ও মহকুমা স্তরে বিভিন্ন ধরনের খেলায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাই রাজ্যের সমস্ত খেলোয়াড়দের এই খেলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।